কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। তো ভাইয়া যখন ক্লাসটা রেকর্ড করতেছি বা ক্লাসটা যখন চলতেছে তো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার অ্যারাউন্ড সময় আছে ৫ থেকে ৬ দিন। তো ৫ থেকে ৬ দিন যেহেতু পরীক্ষার সময় আছে তো ২৫ ব্যাচ বা ২৪ ব্যাচের সাথে আর ওইভাবে কথা হবে না বা ওইভাবে ক্লাস নেওয়াও হবে না। তো এটাই আমাদের সিরিজের শেষ ক্লাস, যে ক্লাসের মধ্যে আমরা ১ ঘন্টার মধ্যে টোটালটা কভার করে দেওয়ার চেষ্টা করি। এখানে কিছু ডিসক্লেইমার আছে ভাইয়া। পিডিএফ এর মধ্যে অনেক কিছু রাখি কিন্তু ক্লাসের মধ্যে হয়তোবা অনেক কিছু বলা হয় না বা অনেক কিছু হয়। আবার অনেক কিছু আছে যেটা ক্লাসে বলি বাট পিডিএফ এ হয়তোবা থাকে না। তো ১ ঘন্টার ক্লাসে টোটাল ওভারঅল ট্রাই করব যতটুকু পারা যায় ততটুকু শেষ করে দেওয়ার। আর এখানে আরো কিছু কথা বলে রাখি, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার বেশি দিন সময় নাই। আমরা শেষ মুহূর্তের জন্য ভাইয়া নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখি। কাশি যেন না হয় বা সর্দি যেন না হয়। কারণ কাশি সর্দি হলে মাথা জ্যাম লাইগা যায়। এমনিতেই পড়া মনে থাকে না, আবার আরো কষ্ট হবে। তো আমরা গরম পানি খাওয়ার চেষ্টা করব, চা কফি খাবো এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করব। তো তাহলে আমাদের পড়াশোনা এবং মনও ভালো থাকবে, পড়াশোনাও ঠিকঠাক হবে এবং ফাইনালি ক্লাসের শেষে বলব না, ক্লাসের শুরুতেই বলে রাখি যে মেডিকেল ভর্তি পরীক্ষার আল্টিমেটলি যে তোমার মানে শেষ টার্গেট এরকম কিন্তু কিছু না। তোমার আল্টিমেটলি টার্গেটটা থাকা লাগবে বড়। মানে জীবনের টার্গেট থাকা লাগবে অনেক বড়, যে মেডিকেল ভর্তি পরীক্ষার পর্যন্তই গণ্ডি আমার শেষ না। আসলে এটা মোটিভেশনাল কথা না, এটাই রিয়েলিটি। যে মেডিকেলে চান্স পাওয়ার পরে যে দুনিয়া উল্টায় যাবে তোমার, এরকম একদমই কিছু হবে না। তুমি ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, তোমার যতটুকু নলেজ, যতটুকু ইচ্ছা, যতটুকু প্রিপারেশন, যতটুকু স্ট্র্যাটেজি সবকিছু দিয়ে তো পরীক্ষা দিতে যাবা। পরীক্ষা দিবা ঠান্ডা মাথায়, পরীক্ষা দিয়ে বাসায় আসবা। হইলে হবে, না হইলে না হবে। কোনো প্যারা নাই। লাইফে আরো ১০টা অপরচুনিটি আসবে। সরাসরি পরে চলে যাই। তো প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস থেকে ভাইয়া সরাসরি আমরা বৈচিত্র্য এগুলা না পড়ে আমরা একটা ছকে চলে যাব। ছকে যাওয়ার আগেও আমরা আরো কিছু ছোটখাটো কিছু কথাবার্তা দেখব। যেমন হচ্ছে কারা, কারা তোমার কোষীয় মাত্রার প্রাণী। তো আমরা সিরিয়াল ওয়াইজ পরে ১ম এ আমরা নামগুলা পড়ব। যেমন ১ এ পরিফেরা, ২ এ নিডারিয়া, ৩ এ প্লাটিহেলমিনথেস এইভাবে। তো কোষীয় মাত্রা হচ্ছে ১ নাম্বার যেটা পড়ে ওইটা। তারপর কোষ্ঠীশ মাত্রার হচ্ছে ২ নাম্বার যেটা পড়ে নিডারিয়া। তারপরে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী হচ্ছে ৩ নাম্বার যেটা পড়ে প্লাটিহেলমিনথেস। অঙ্গতন্ত্র মাত্রা হচ্ছে ৪ থেকে শুরু করে বাকিগুলা মানে ৯ মেজর ৯ টা পর্বের, বাকিগুলা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তো এটা এইভাবে পড়া যায়। তারপরের দিকে তোমার ওরিও ক্লিভেজের এক্সাম্পল হচ্ছে, দেখো অ দিয়ে ওরিও, অতে হচ্ছে আর্থ্রোপোডা, অর অর দিয়ে ওরিও আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বীয় ক্লিভেজের এক্সাম্পল কর্ডাটা। মনে রাখার টেকনিক হচ্ছে দ্বিপার্শ্বীয় কর্ডাটা। পরবর্তীতে সর্পিল ক্লিভেজের এক্সাম্পল হচ্ছে অ্যানিলিডা মলাস্কেট, এমনি মনে থাকবে তোমাদের। ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে দ্বিস্তরী এবং দ্বিস্তরী। দ্বিস্তরীর এক্সাম্পল হচ্ছে ২ মানে নিডারিয়া পর্ব, যেটা হচ্ছে হাইড্রা। দ্বিস্তরী প্রাণী হচ্ছে ৩ থেকে শুরু করে বাকি সবগুলো। প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে সবগুলো হচ্ছে ত্রিস্তরী প্রাণী। পরবর্তীতে ভাই প্রতিসাম্যতার মধ্যে গলীয় প্রতিসাম্য খুব ইম্পর্টেন্ট। ভলবক্স, রেডিওলারিয়া এবং হিলিওজোয়া। অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল হচ্ছে হাইড্রা, জেলিফিশ এবং সিএনিমন, খুবই ইম্পর্টেন্ট এগুলা যেগুলো বলতেছি। পরবর্তীতে দ্বিতীয় প্রতিসাম্যের এক্সাম্পল সিওপ্লানা, টিনোফ্লোরা, এই দুইটা। পরবর্তীতে দ্বিপার্শ্বীয় প্রতিসমের এক্সাম্পল হচ্ছে প্রজাপতি আর মানুষ আর ব্যাঙ। দ্বিপার্শ্বীয় প্রতিসম এগুলো এমনি পারা যাবে। অপ্রতিসম স্পঞ্জ এবং শামুক অপ্রতিসমতার এক্সাম্পল। পরবর্তী টপিক হচ্ছে ভাই উপাঙ্গ নিয়ে কিছু কথাবার্তা বলে দিচ্ছে, নট নেসেসারি সিলোম। অ্যাসিলোমেটের এক্সাম্পল হচ্ছে ১, ২, ৩ পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। সিউডোসিলোমেটের এক্সাম্পল ৪ মানে নেমাটোডা। ইসিলোমেটের এক্সাম্পল ৫ থেকে শুরু করে বাকিগুলো। কারো যদি এগুলোতে প্রবলেম থাকে এইভাবে পড়বা, দেখবে যে তোমার জন্য ইজি হয়ে গেছে। পরের দিকে ভাইয়া এগুলা পরে আর কিছু নাই, খুব একটা ইম্পর্টেন্ট কিছু নাই। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমরা বের করি, যেটা পরীক্ষায় মেইন পরীক্ষার হলে আসবে। এই যে এই ছকটা, এবং এটা খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে ভাইয়া পরিফেরা থেকে দুইটা করে পয়েন্ট পড়বো। পরিফেরাতে কনোসাইট থাকে এবং স্পঞ্জিন থাকে, কাটা থাকে। নিডারিয়া পর্বের মধ্যে মনে রাখবো এদের মধ্যে নিডোসাইট থাকে, সিলেন্টেরন থাকে। প্লাটিহেলমিনথেস পর্বের মধ্যে শিখাকোষ থাকে, রেচন অঙ্গ। নেমাটোডা পর্বের মধ্যে অনেক কিছুই থাকে, একটু দেখে নিব। তারপরে মলাস্কা পর্বের মধ্যে পেশিবহুল পথ থাকে। তারপর মেন্টাল থাকে। পরবর্তীতে ভাইয়া অ্যানেলিডা পর্বের মধ্যে প্যারাপোডিয়া এবং সিটি থাকে। দেখো এগুলো কিন্তু একটা করে প্রশ্ন, কিন্তু একটা করে প্রশ্ন টোটাল বইয়ের মধ্যে যদি প্রশ্ন করি তাহলে দেখবা যে পারবা না। সিটি বা প্যারাপোডিয়া কোথায় থাকে দেখবা যে পারা যাবে না পরের। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়বো, এটা তো ঘাসফড়িং চ্যাপ্টারে আছে, ঘাসফড়িং এর ডিটেইলস আমরা পড়েই ফেলবো। তো মনে রাখবো হিমোসিল থাকে, অ্যান্টেনা থাকে, পুঞ্জাক্ষী থাকে। তারপর পাশে এই এক্সাম্পলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই। এগুলা সবগুলো এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। আশা করি এগুলা পারবা তুমি। একানোডার্মাটা পর্বের মধ্যে পঞ্চরীয় প্রতিসময়, এই কথাটা মনে রাখতে হবে। কর্ডাটা পর্বের মধ্যে মনে রাখতে হবে। কর্ডাটা ভাই পারবা তুমি। কথা হচ্ছে কর্ডেট আর নন কর্ডেটের মধ্যে পার্থক্য কি? একটা পার্থক্য যদি তোমাকে বলি, যে কর্ডেটের মধ্যে যে হার্ট, হৃৎপিণ্ড, এটা থাকে সামনে অঙ্কীয় দেশে এবং পৃষ্ঠীয় দেশে থাকে স্নায়ুতন্ত্র। এবং নন কর্ডেটে উল্টায় দিবা, মানে হার্ট থাকে পৃষ্ঠীয় দেশে।
পরবর্তীতে ভাইয়া এই কর্ডেটার আবার কিছু ভাগ বাটোয়ারা আছে, যেটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাথোস্টোমাটার ভাগগুলো। তো ভার্টিব্রাটাকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা মানে যেটা চোয়ালযুক্ত, মিক্সিনি আর পেট্রোমাইজোন্ডিটা। মিক্সিনিকে বলা হয় হ্যাগফিশ, আর পেট্রোমাইজোন্ডিটাকে বলা হয় ল্যাম্প্রে। এটা কিন্তু পরীক্ষায় আসবে, ল্যাম্প্রে কাকে বলা হয়। পরবর্তীতে এই ন্যাথোস্টোমাটার মধ্যে অনেকগুলো ভাগ আছে, কন্ডাইকটিস, অ্যাকটিনোপিটেজি, সার্কোপটেরিজি, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, এভিস ম্যামালিয়া। তো এই তিনটা, যে প্রথম তিনটা শ্রেণী, এগুলো হচ্ছে মাছের শ্রেণী। তো মাছের মধ্যে আমরা অনেক একটা ডিটেলস আছে বইতে, ওই ডিটেলসটা একটু দেখবো। এবং মাছের মধ্যে এই তিন ধরনের মাছের পার্থক্য কি, পুচ্ছ পাখনাতে পার্থক্য কি এবং আইসের মধ্যে পার্থক্য কি, এটা একটু দেখবো। তো সরাসরি আমরা চলে আসবো ভাইয়া এই ছকটাতে। তো বইয়ের এই ছকটা খুব ইম্পর্টেন্ট। কন্ডিকথিসের মধ্যে প্লাকোয়েড আইস পাওয়া যায়, অ্যাক্টিনোপটেরিজিতে পাওয়া যায় সাইক্লয়েড এবং টিনোয়েড আইস। তারপর সার্কোপটেরিজির মধ্যে পাওয়া যায় গ্যানোয়েড আইস। তিনটা নাম সিরিয়ালি মুখস্থ করব। পরে পুচ্ছ পাখনাতে প্রথমটা হেটারো সার্কেল, পরেরটা হোমো সার্কেল, পরেরটা ডাইফ্রি সার্কেল। তো তোমাকে যদি প্রশ্ন করে ডাইফ্রাই সার্কেল এটা কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় সার্কোপটেরিজি মাছে। সার্কোপটেরিজির একটা এক্সাম্পল যদি আসো ল্যাংফিশ, একটু মনে রাখো, ল্যাংফিশ হচ্ছে সার্কোপটেরিজির এক্সাম্পল। পরবর্তীতে বইয়ের আরও একটা ছক আছে, এই ছকটাতে, এই ছকটা একটু পড়ে ফেলবা। এই ছকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হৃৎপিণ্ড। তো মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। পরেরটা যেটা মাছের পরেরটা উভচর 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপরেরটা র্যাপটিলা, র্যাপটিলাতে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপরেরটা যেটা ভাইয়া পাখি, পাখির মধ্যে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপরে যেটা মানে এবিসের পরে ম্যামালিয়া, ওটার মধ্যেও সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে অসম্পূর্ণ 4, সম্পূর্ণ 4, সম্পূর্ণ 4, এগুলো পারতে হবে। রক্ততে আসি, প্রথম দুইটা না, প্রথম তিনটাই শীতল রক্ত বিশিষ্ট। শুধুমাত্র মানুষ এবং পাখি উষ্ণ রক্ত বিশিষ্ট। আরেকটা তোমার ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, যে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীকে বলা হয়েছে এন্ডোথার্মিক প্রাণী, আর এগুলো হচ্ছে এক্সোথার্মিক প্রাণী। এক্সোথার্মিক প্রাণী হচ্ছে যেগুলো পরিবেশের সাথে টেম্পারেচার তারতম্য হয়, কিন্তু এন্ডোথার্মিক প্রাণী যারা উষ্ণ রক্ত বিশিষ্ট তাদের পরিবেশের সাথে কোনো টেম্পারেচার থাকে না, মানে তারতম্য হয় না। ধরো এখন শীতকালে টেম্পারেচার যদি 17 ডিগ্রি সেলসিয়াস থাকে, এনভায়রনমেন্টাল টেম্পারেচার, আমার রুমের টেম্পারেচার, এসি টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, কিন্তু আমার বডি টেম্পারেচার কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস। তো ভাইয়া এটা কিন্তু তারতম্য করতেছে না, কারণ আমরা ম্যামালস। পরবর্তী কথায় আসি, পরবর্তী কোরোটিক্স নেই 10 জোড়া, 10 জোড়া, পরে সবগুলো দেখো 12 জোড়া। তো বাকিগুলো একটু দেখে নিব, খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বললাম। পরে আসি ভাইয়া হাইড্রাতে। তো হাইড্রা থেকে অনেক কিছুই আসার মতো আছে, অনেক কিছুই, যেগুলো আসার মতো ওগুলো তো তুলেই দিছি মোটামুটি। কত প্রজাতির হাইড্রা পাওয়া যায়, তারপরে কি কি আছে না আছে, মোটামুটি অনেক কিছু তুলে দিছি। দেখো এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, যে হাইড্রার মধ্যে, হাইড্রা তো আমরা জানি দ্বিস্তরী, হাইড্রার মধ্যে কিন্তু মেজোডার্ম থাকে না, মেজোডার্মের পরিবর্তে মেজোগ্লিয়া থাকে, এটা একটু মনে রাখবো। হাইড্রাতে এপিডার্মিস থাকে এবং এপিডার্মিসের সাথে গ্যাস্ট্রোডার্মিস থাকে হাইড্রাতে। তো এপিডার্মিসের মধ্যে 7টা কোষ, গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে 5টা কোষ। কোন 2টা কোষ নাই? এই যে জনি নাই গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে, জ দিয়ে জনন কোষ এবং ন দিয়ে নিডোসাইট, 2টা কোষ নাই। তারপর দিকে একটা কোশ্চেন আছে ভাইয়া, যে এই ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি? ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো কোষে পরিণত হতে পারে, একটু মাথায় রাখবো। জার্ম কোষের কাজ ওগুলো লাগবে না, নেমাটোসিস্টের মধ্যে আসবে। নেমাটোসিস্টের মধ্যে থাকে হিপনোটক্সিন। হিপনোটক্সিন হচ্ছে প্রোটিন আর ফেনল দ্বারা নির্মিত। তারপরে দিকে মনে রাখবো সব, অপারকুলাম কি? অপারকুলাম হচ্ছে একটা ঢাকনার মতো একটা অংশ। নিউরোস্কিল কি? নিউরোজেল হচ্ছে ট্রিগারের মতো একটা অংশ। তারপরে ভাইয়া এখান থেকে সরাসরি চলে যাব, সব থেকে ভালো নেমাটোসিস্টের নাম কি? সিনোটিল বা পেনিট্রেন্ট, যেটার মধ্যে হিপনোটক্সিন থাকে। আর তোমাকে যদি বলে তারপরে সব থেকে খারাপটার নাম কি? স্টেরুলিন গ্লুটেনেন্ট। তারপরে তুমি মনে রাখবো যে সিলিন্টেরনের আরেক নাম কি? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। গ্যাস্ট্রো মানে পরিপাকতন্ত্র, ভাস্কুলার মানে সংবহনতন্ত্র। তো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি দুইটা একই সাথে পরিপাক এবং সংবহনের কাজ করে, এবং এটা নিডের এ পর্বে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এটার আরেক নাম হচ্ছে ব্লাইন্ড স্যাক। সিলিন্টেরন এবং সিলোমের মধ্যে মেইন পার্থক্যটা কি? মেইন পার্থক্য হচ্ছে সিলেন্টেরন থাকে হচ্ছে হাইড্রাতে, মানে নিডারিয়া পর্বতে, আর সিলোম থাকে হচ্ছে পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত। দেখো এখানে কোথাও কোথাও এক জায়গায় পেরিটোনিয়াম পর্দা দিয়ে কথা লেখা থাকবে, বাট এদের মধ্যে কিন্তু পেরিটোনিয়াম নাই। পরবর্তীতে এটা ভিতরে দেহ গহ্বরের মতো কাজ করে, বাট এটা কিন্তু দেহ গহ্বর এবং পরিপাক গহ্বর দুইটা একসাথে কাজ করে। পরবর্তী টপিকের মধ্যে হাইড্রার মধ্যে লুপিং এবং সমারসল্টিং এর মধ্যে মূল পার্থক্যটা কি? লুপিং হচ্ছে লম্বা দূরত্ব, সমারসল্টিং হচ্ছে দ্রুত চলন। জাস্ট একটা কথাই, সমারসল্টিং এর আরেক নাম ডিগবাজি, দ্রুত চলন। লুপিং এর আরেক নাম হামাগুড়ি বা ক্রলিং, এটা হচ্ছে আস্তে আস্তে যাবে। এবং এবং ল দিয়ে লুপিং, লব দিয়ে লম্বা দূরত্ব।
পরবর্তী কথায় যদি আসি, এগুলো খুব একটা নেসেসারি না। মৃতজীবিতা পরজীবিতার মধ্যে পার্থক্য এগুলো কিছু লাগবে না। ঘাসফড়িংয়ে চলে আসি। ঘাসফড়িংয়ের মধ্যে দেখো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে। মস্তকের মধ্যে কি আছে? বক্ষের মধ্যে কি, উদরের মধ্যে কি পাওয়া যায়? মস্তকের মধ্যে পাওয়া যায় পুঞ্জাক্ষী, অ্যান্টেনা, মুখপাঙ্গ। বক্ষের মধ্যে পাওয়া যায় পা এবং ডানা এবং ২ জোড়া স্পাইরাকেল। স্পাইরাকেল মানে শ্বাসরন্ধ্র থাকে। এখানে কিন্তু শ্বাসরন্ধ্র থাকে। আর অ্যাবডোমেনের মধ্যে শ্বাসরন্ধ্র তো থাকবে শুরুতেই, তারপরে জননাঙ্গ থাকে। প্রশ্ন আসবে জননাঙ্গ কোথায় থাকে? তুমি বলবা উদরে থাকে। পরবর্তী টপিকে আসি ভাইয়া। ম্যাক্সিলার কাজ কি? সরলাক্ষী থাকে ৩টা, পুঞ্জাক্ষী থাকে। পুঞ্জাক্ষীর গঠনের কাজের একক হচ্ছে ওমাটিডিয়াম। ওসিলি থাকে ৩টা মানে সরলাক্ষী, ওসিলি। অ্যান্টেনা থাকে ৩ জোড়া অ্যান্টেনা। না, অ্যান্টেনা ৩ জোড়া না তো, অ্যান্টেনা থাকে ২টা অ্যান্টেনা, ১ জোড়া। মুখপাঙ্গের মধ্যে অনেকগুলো কথা আছে। ল্যাব্রাম, ল্যাব্রাম মানে হচ্ছে উপরের ওষ্ঠ। জাস্ট এগুলো মাথায় রাখবেন জিনিসটা কি আসলে। তারপরে তারপরে হচ্ছে ম্যাক্সিলাম। ম্যাক্সিলা হচ্ছে খাবার ধরে রাখে, খাবার সংগ্রহ করতে সাহায্য করে। তারপরে আসি পাতে। পা থাকে কয়টা? ৩ জোড়া পা থাকে। এটি একটু মনে রাখবো। এবং সবথেকে বড় পা হচ্ছে সার্টোরিয়াল পা। দেখো কোথায় এক জায়গায় লেখা আছে সার্টোরিয়াল পা, যেটা দিয়ে লম্বা দ্রুত অতিক্রম করতে পারে। পুরুষ ঘাসফড়িং এবং স্ত্রী ঘাসফড়িং এর মধ্যে মূল ডিফারেন্স হচ্ছে ভাইয়া, পুরুষ ঘাসফড়িং এর মধ্যে অ্যানাসার্কি থাকে এবং সাবজেনিটাল প্লেট থাকে। অপরপক্ষে স্ত্রী ঘাসফড়িং এর মধ্যে নবম খণ্ডকে ওবিপোজিটর থাকে। এই প্রশ্নটা কিন্তু আসবে পরীক্ষার হলে, যে ওবিপোজিটর থাকে কোথায়? স্ত্রী ঘাসফড়িং এ থাকে। কততম খণ্ডকে? নবম খণ্ডকে। এটাই। আর এটার কাজ কি? ডিম পাড়া। তো স্ত্রী ঘাসফড়িং ডিম পারবে। পরবর্তীতে চলে আসো পুষ্টিগ্রন্থিতে ঘাসফড়িংয়ের। ঘাসফড়িংয়ের পুষ্টিগ্রন্থির মধ্যে অগ্রপুষ্টিক নালী, মধ্যপুষ্টিক নালী, পশ্চাৎপুষ্টিক নালী। এটা হচ্ছে অগ্রপুষ্টিক নালী, আরেক নাম স্টোমোডিয়াম, তারপরে মেজেন্টেরন, তারপরে হচ্ছে প্রোক্টোডিয়াম। প্রোক্টোডিয়ামের অংশগুলো হচ্ছে পাইকারি। তো পায়ু, ইলিয়াম, কোলন, রেক্টাম। তারপরে মুখচ্ছিট, গলবিল, গ্রাসনালী, ক্রপ, গিজার্ড, সিরালি মুখস্থ করব। তারপরে এখানে কোনো কিছু একটা প্রশ্ন করলে অ্যান্সার দাগাই দিব ৬ জোড়া। যেমন হ্যাপাটিক সিকা ৬ জোড়া, এগুলো অ্যান্সার দাগাই দিব। পুষ্টি গ্রন্থির মধ্যে লালা গ্রন্থি হচ্ছে প্রধান লালা গ্রন্থি, ১ জোড়া। পরবর্তী ঘাসফড়িংয়ের সংবহনতন্ত্রের মধ্যে ঘাসফড়িংয়ের রক্ত কি? রক্তের আরেকটা হচ্ছে হিমোলিম্ফ, এটা মনে রাখতে হবে। ঘাসফড়িংয়ের হিমোলিম্ফ বা প্লাজমা থাকে, হিমোসাইট থাকে। রক্তকণিকার নাম কি? ঘাসফড়িংয়ের হিমোসাইট। হিমোসাইট আবার ৩ প্রকার, প্রাক হিমোসাইট, পরিবর্তনশীল এবং বড় হিমোসাইট। নামগুলো একটু পড়ে রাখলে বেটার হবে। পরবর্তীতে হৃদযন্ত্র। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের মধ্যে কয়টা চেম্বার আছে? ৭টা প্রকোষ্ঠ আছে। কয়টা এলারি পেশি আছে? ৬টা এলারি পেশি আছে, বা ৬ জোড়া এলারি পেশি আছে। এরকম কোথায় যেন লেখা আছে ৬ জোড়া। এটা দেখে নিও। তোমাকে বলবে নিউরোজেনিক হার্ট কোথায় পাওয়া যায়? তুমি বলবা ঘাসফড়িংয়ে পাওয়া যায় নিউরোজেনিক হার্ট। পরবর্তীতে কিছু স্পন্দনশীল অঙ্গ নিয়ে কথাবার্তা বলা, নট নেসেসারি এগুলো। পরবর্তীতে ঘাসফড়িংয়ের প্রধান শ্বসনতন্ত্র কোনটা? স্পাইরাকল। থাকে কত? ১০ জোড়া। ১০ জোড়ার মধ্যে বক্ষে থাকে ২ জোড়া এবং উদরে থাকে ৮ জোড়া। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু পারতে হবে পরীক্ষায়। ট্রাকিওল থাকে অসংখ্য, এবং মনে রাখতে হবে যে ট্রাকিওল এটা চুপসে যায়। কেন চুপসে যায় ট্রাকিওল? কারণ এটার মধ্যে টিনিডিয়া থাকে না। তো ট্রাকিয়া ট্রাকুলের মধ্যে পার্থক্যটা একটু দেখে নিও। পরবর্তীতে আনুষঙ্গিক অংশ কোনটা বা রেচনাঙ্গ কোনটা ঘাসফড়িংয়ের? প্রধান রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়াম টিউবুল। মালপিজিয়াম টিউবুল কয়টা থাকে? ১০০টা থাকে। মালপিজিয়াম বডি কয়টা থাকে? মানুষের শরীরে থাকে মালপিজিয়াম বডি, ঘাসফড়িংয়ে থাকে মালপিজিয়াম টিউবুল। তো ১০০টা মালপিজিয়াম টিউবুল। অপরপক্ষে মানুষের প্রতি বৃক্ষে থাকে ১০ লক্ষ নেফ্রন, ২ বৃক্ষে থাকে তাহলে ২০ লক্ষ নেফ্রন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। পরের কথা, আরো কিছু আনুষঙ্গিক অংশ আছে, মনে রাখার টেকনিক হচ্ছে ইউনিক। তো ই দিয়ে হচ্ছে ইউরিকোস, ইউ দিয়ে জানি কি, ইউ দিয়ে ২টা ইউরিয়েট কোষ, নি দিয়ে নেফ্রোসাইট, ক দিয়ে কিউটিকল। পরবর্তীতে আমরা মনে রাখবো ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামের গঠন। ওমাটিডিয়ামের গঠনের মধ্যে ২টা ৩টা কথা একটু খুব ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে। মোটামুটি সবই ইম্পর্টেন্ট। ক্রিস্টালাইন কোন প্রতিসারণশীল অঙ্গ হিসেবে কাজ করে, এটা তুমি মুখস্থ রাখতে হবে এট এনি হাউ। ২টা রঞ্জক আবরণী আছে, আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনুলার রঞ্জক আবরণী। ২টা রঞ্জক আবরণী ভাই কাজ করে হচ্ছে যখন তীব্র আলো থাকে তখন প্রসারিত হয়ে যায়, আর যখন মৃদু আলো থাকে তখন সংকুচিত হয়ে যায়। 2টা রঞ্জক আবরণীর কাজ এটাই। পরবর্তীতে ঘাসফড়িংয়ের র‍্যাবডোমের কাজ কি? র‍্যাবডোম রেটিনার মতো কাজ করে, এটি একটু মাথায় রাখবো। র‍্যাবডোম র‍্যাবডোম কি করে? আলো গৃহীত হয়, এরকম একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আলো গৃহীত হয় র‍্যাবডোমে। পরবর্তীতে মোজাইক প্রতিবিম্ব এবং সুপারপজিশনের মধ্যে পার্থক্য কি? মোজাইক প্রতিবিম্ব গঠিত হয় উজ্জ্বল আলোতে এবং সুপারপজিশন হয় মৃদু আলোতে। যেটা বললাম, মৃদু আলোতে সংকুচিত হয়ে যায়, মোজাইকে মানে তীব্র আলোতে প্রসারিত হয়ে যায় রঞ্জক আবরণীগুলো। এটাই। তো সুস্পষ্ট কোথায় হবে? অবশ্যই মোজাইকে হবে সুস্পষ্ট। আলো বেশি হলে সুস্পষ্ট, আলো কম হলে অস্পষ্ট, মানে
সামগ্রিক, অস্পষ্ট এবং ঝাপসা প্রতিবিম্ব তৈরি হবে। পরবর্তী টপিক ভাইয়া, শুক্রধানী বা স্পার্ম থিকা। নামের মধ্যে শুক্র কথাটা আছে, বাট স্পার্ম কথাটা আছে, বাট এটা কিন্তু ছেলে ঘাসফড়িং এর থাকে না, এটা মেয়ে ঘাসফড়িং এর থাকে, যেখানে শুক্রাণু জমা থাকে এরকম। তাহলে এটা স্ত্রী ঘাসফড়িং এর উপাদান, এটা যেন আমরা মনে থাকে আর কি। তারপরে ওভিপোজিশন মানে হচ্ছে ডিম পাড়া, এগুলো পারবা মোটামুটি, পিডিএফ থেকে একটু পড়ে নিব। সব থেকে ইম্পর্টেন্ট যেটা এবার মেডিকেলে আসবে, যে ঘাসফড়িং এ কোন ধরনের রূপান্তর পাওয়া যায়, সম্পূর্ণ রূপান্তর নাকি অসম্পূর্ণ। অসম্পূর্ণ, পরে কোশ্চেন, অসম্পূর্ণ রূপান্তর ধাপগুলা কি কি, তুমি বলবা ভাই নিম থাকে অসম্পূর্ণ রূপান্তরের মধ্যে। তো দেখো, সম্পূর্ণ রূপান্তরের মধ্যে পাবা তুমি লার্ভা, আর অসম্পূর্ণ রূপান্তরের মধ্যে পাবা নিম্ফ। জাস্ট কিছু না পারলে এতটুক যেন পারি, যে ঘাসফড়িং আর তেলাপোকাতে তোমার নিম দশা পাওয়া যায়, মানে অসম্পূর্ণ রূপান্তর পাওয়া যায়। আর রূপান্তরের বৈজ্ঞানিক নাম হচ্ছে, বৈজ্ঞানিক নাম না মানে ইংলিশ নাম হচ্ছে মেটামরফোসিস। আচ্ছা, পরবর্তী টপিক আসে ভাই, লার্ভা এবং নিম্ফের মধ্যে পার্থক্য নট নেসেসারি। ঘাসফড়িং এর কিছু গ্রন্থি আছে, হরমোনের ভূমিকা আছে, এগুলো একটু দেখে নিও। এটা আমাদের সময় মেডিকেলে আসছিল, যে কর্পোরা অ্যালার্টার কাজ কি, কর্পোরা কার্ডিয়াকার কাজ কি, এটা ভাইয়া তুমি একটু নিজের থেকে একটু দেখে নিও, খুব ইম্পর্টেন্ট। আমি একটা দেখাই দিই, কর্পোরা কার্ডিয়াকা গ্রোথ হরমোন হিসেবে কাজ করে, এই যে গ্রোথ হরমোন হিসেবে, এটা একটু দেখে নিব। পরবর্তীতে লাবেরুহিতা বা রুই মাছ থেকে আমরা পড়বো রুই মাছের আইস কীরকম, রুই মাছের টেল কীরকম। টেল হচ্ছে হোমোসার্কাল, কারণ এটা হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজ। রুই মাছের মধ্যে কিছু জোর পাখনা আছে, কিছু বিজোড় পাখনা আছে। বিজোড় পাখনাগুলোর নাম দেখো প দিয়ে সবগুলো। লেজ আছে, লেজ কীরকম, হোমোসার্কাল লেজ। আইস কীরকম, সাইক্লয়েড আইস। তারপর রুই মাছের আরও কিছু যে কোশ্চেনগুলো আছে, যেমন রুই মাছের গ্রীষ্ম এবং বসন্তকালে আইসের বৃদ্ধি সর্বাধিক হয়। পরবর্তীতে রুই মাছের রক্ত সংবহনতন্ত্র শুধুমাত্র একমুখী রক্ত সংবহনতন্ত্র, যেটাকে বলা হয় একবর্তী বা একচক্র। কেন? কারণ এটাতে শুধুমাত্র কার্বন জাতীয় রক্ত পরিবহন হয় এটা। তারপরে আর কি, রক্ততে আসি, রুই মাছের রক্ত লাল, কারণ এটার মধ্যে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা থাকে, অনুচক্রিকা থাকে না মোস্ট প্রবাবলি। রুই মাছের প্রধান, আচ্ছা হৃৎপিণ্ডতে চলে আসি। রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? আমরা জানি মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। কি কি? একটা এট্রিয়াম এবং একটা ভেন্ট্রিকল। তো মনে রাখার টেকনিক হচ্ছে সুন্দরী, আলিয়া, ভাবি, এটা টেকনিক আর কি আমাদের। তো সুন্দরীতে সাইনাস ভেনোসাস, আলিয়াতে অ্যাট্রিয়াম, ভদি ভেন্ট্রিকল, বদি হচ্ছে বালবাস আর্টেরিওসাস। সিরিয়ালি যাবে। এটা কেন বললাম? কারণ এই সুন্দরী আর আলিয়ার মধ্যে একটা সংযোগ আছে, এটা কপাটিকা, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। আলিয়া এবং ভয়ের মধ্যে একটা কপাটিকা আছে, অ্যাট্রিও ভেন্ট্রিকল কপাটিকা। বয়ের মধ্যে একটা কপাটিকা আছে, ভেন্ট্রিকল বালবাস কপাটিকা। 3টা কপাটিকা পাওয়া যায় হৃৎপিণ্ডের মধ্যে। তো কিন্তু এই উপরেরটা নিচেরটা, মানে সুন্দরী আর ভাবির বালবাস আর্টেরিওসাস আর সাইনাস ভেনোসাস, এগুলো কিন্তু ভাইয়া উপপ্রকোষ্ঠ, মানে কোনো ধরনের অ্যাকচুয়াল প্রকোষ্ঠ না। এটা একটু মনে রাখবো জাস্ট এখান থেকে। মেইন প্রকোষ্ঠ কি? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। তো এই যে 3টা কপাটিকার নাম। পরবর্তীতে রুই মাছের ধমনীতন্ত্রতে নট নেসেসারি, এগুলো কিছু লাগবে না, কাইটা দিই, এগুলো কিছু আসবে না পরীক্ষায়। তারপরে আসবো এখানে, সাবক্লেভিয়ান ধমনী কোথায় রক্ত সংবহন করে? এইটা খুব ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট। সাবক্লেভিয়ান ধমনী বক্ষ এবং বুকের কাছে আশেপাশে রক্ত সংবহন করবে। সিলাকোমেজেন্টেরিক ধমনী কোথায়? পাকস্থলী, অন্ত্র, এগুলোতে। তারপরে এগুলো একটু দেখতে থাকো, প্যারাটাল ধমনী, রেনাল ধমনী, রেনাল মানে হচ্ছে বৃক্ক। তার পরবর্তী করাল ধমনী, যেটা লেজের সংবহন করে, এটা একটু দেখে রাখবো। করাল ধমনী কাজ কি? তারপরে যেটা ইলিয়াক ধমনী, কোথায়? শ্রোণীতে রক্ত সংবহন করে, বৃক্কে হচ্ছে রেনাল ধমনী। এই কয়টা পার্ট খুব ইম্পর্টেন্ট, যেহেতু তার জন্য ভাই এগুলো আসবে মেডিকেল ভর্তি পরীক্ষা, এগুলো আমাদের যেন আমরা পরীক্ষার হলে যেন পারি, খুবই ইম্পর্টেন্ট। এটা আমি বারবার বলতেছি, এই পেজটা দরকার হলে পজ করে তুমি 2 মিনিট পড়ো, কিন্তু তারপরেও এটা পরীক্ষায় আসবে, এবং আসলেই পরীক্ষায় এটা আসবে। শিরাতন্ত্রের মধ্যে কিছু খুব একটা আসে না পরীক্ষায়।
এখানে কিছু রুই মাছের হাইড্রোস্ট্যাটিক অঙ্গ কোনটা? এটা যদি পরীক্ষায় তোমাকে বলে, তুমি বলবা যে রুই মাছের হাইড্রোস্ট্যাটিক অঙ্গ হচ্ছে পটকা বা সন্তরণ থলি বা বায়ুথলি। তো এখানে আরেকটা ওয়ার্ড আছে যে নিউমেটিক নালী। এটা কিসের মধ্যে সংযোগ স্থাপন করে? তুমি বলবা রিউমেটিক নালী অন্ননালী এবং বায়ুথলির মধ্যবর্তী সংযোগ স্থাপন করে। তারপরে আরও কিছু কোশ্চেন আছে, নট এগুলো এতটাও নেসেসারি কিছু না। রুই মাছের শুক্রাশয় মেজোরকিয়াম এবং ডিম্বাশয় মেজোভেরিয়াম, ভ দিয়ে ওভারি আর ক দিয়ে শুক্রাণু, এভাবে মনে রাখা যায়, মেজোরকিয়াম এবং মেজোভেরিয়াম। রুই মাছ সাধারণত যখন বৃষ্টিপাত হয় জুন জুলাই মাস, তখনই প্রজননের সময়টা হয় এবং রুই মাছের প্রজনন, সকল ধরনের মাছের প্রজনন কিন্তু ভাই এক্সটার্নাল প্রজনন, মানে এক্সটার্নালি ফার্টিলাইজেশন হয়। পরবর্তীতে এখান থেকে খুব একটা আর কিছু নাই। ফিকান্ডিটি 1 থেকে 4 লাখ, এটা একটু দেখে রাখতে পারো। আর কিছু নাই। রেণুপোনা, ধানীপোনা এগুলা বইয়ের এমসিকিউ থেকে আমরা পড়ে ফেলবো। আমরা কিন্তু পারভিন ম্যামের বইয়ের এমসিকিউ গুলো শেষ করব। জুলজির ক্ষেত্রে কোনো ছাড় নাই, সবগুলো এমসিকিউ মোটামুটি, যেগুলা মানে ছোট ছোট এমসিকিউ সুন্দর মতো দেখে ফেলবো। মাজেদা ম্যাডামের এমসিকিউ দেখবো, পারলে মাজেদা ম্যামের বইয়ের এমসিকিউ না দেখতে পারলেও সমস্যা নেই, পারভিন ম্যামেরটা দেখো, প্লাস আলিম স্যারের বইয়ের এমসিকিউগুলো দেখবো। তাহলে আমার জুলজির প্রিপারেশন পরিপূর্ণ হবে। সাথে আজমল স্যারের বইয়ের ভিতরে টপিকগুলো তো তুমি পড়তেছই। আচ্ছা, ব্রুড মাছ কাকে বলা হয় এটা একটু দেখে নিও। 30 দিন পরে আঙ্গুলিপোনার যে ধাপটা, মানে পরিপক্ক মাছ, ওয়ান কাইন্ড অফ, সেটা হচ্ছে ব্রুড মাছ। দেখো তো এটা পারা যায় কিনা। মলাস্কা পর্বের পানিতে কি পাওয়া যায়? রেডুলা। তারপর সুরোসিলেমের দেখা যায় কোথায়? সুরোসিলেমের দেখা যায় হচ্ছে ভাইয়া অ্যাসকারিস লুমব্রিকোডিস, মানে নেমাটোডাতে। ফ্যাসিওলা হেপাটিকা, টিনিয়া সোলিয়াম, মেটাফির পোস্তমে, এগুলো সবকিছু কিন্তু, মেটাফির পোস্তমা তো তোমার কি জানো, ক্যাচো, ক্যাচো যেটা মলাস্কার পরেরটা অ্যানেলিডাতে, তো এটা হচ্ছে নেমাটোডা। তো পরবর্তী টপিকে চলে আসি ভাইয়া, এই এমসিকিউগুলো একটু দেখে ফেলবা। মেইন কথা হচ্ছে আমরা চ্যাপ্টার 3-তে চলে আসি। তো এই কিছু বোর্ডের প্রশ্ন দিয়ে রাখছে, তুমি পারলে একটু দেখে নিও, সলভ করে ফেলো। 25-এ আসা যে বোর্ডের প্রশ্নগুলো সব কিন্তু সলভ করতে হবে। দেখো পরীক্ষার কিন্তু 5-6 দিন আছে, 5-6 দিনের মধ্যে কিন্তু আমরা পরে করবো করে কিন্তু আর করা হইলই না। 25 সালে বোর্ডের যত এমসিকিউ আছে সবগুলো সলভ করে ফেলবো, 24-এর বোর্ডের এমসিকিউ সলভ করে ফেলবো। আচ্ছা, পরে ডাইজেস্টিভ সিস্টেম থেকে আমরা সরাসরি পড়বো ডাইজেস্টিভের পুরাটা। আশা করি আমরা এগুলো পারি। ক্ষুদ্রান্তের মধ্যে কি কি আছে, ডিডোনাম, জেজোনাম, ইলিয়াম, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার, এগুলো পারি। যেটা পারবো না একটু এটা দেখি, যেটা ভুল হবে। দেখো গলবিল 12.5 সেন্টিমিটার, গলবিলের ডাবল হচ্ছে অন্ননালী 25 সেন্টিমিটার, পাকস্থলী আরেকটু বেশি, দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। এটা আশা করি এতটুকু পারবো। টোটালটা দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, 8 থেকে 10 মিটার। তারপরে ভাইয়া বৃহদান্ত্র 1.5 মিটার। আর ওদিক দিয়ে আছে হচ্ছে গ্রন্থি। তো গ্রন্থির মধ্যে পুষ্টি গ্রন্থি, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, এই কয়টা 5টা গ্রন্থি আছে, যেটার মধ্যে যকৃৎ হচ্ছে আমাদের প্রধান গ্রন্থি। কিন্তু ঘাস পুডিং এর প্রধান গ্রন্থি কোনটা? লালা গ্রন্থি। এতটুকু পারতে হবে। পরবর্তী টপিকে আসি। এগুলা পারবা, এগুলো অ্যামাইলোলাইটিক এনজাইম নিয়ে তোমার শর্করা পরিপাক হয়, প্রোটিওলাইটিক দিয়ে প্রোটিন পরিপাক হয়, লাইপোলাইটিক দিয়ে লিপিড পরিপাক হয়, এবং আমরা জানি শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাক হয়ে গ্লুকোজে কনভার্ট করতে পারে, তারপর লিপিড কনভার্ট হয়ে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্ট হয়, এবং প্রোটিন কনভার্ট হয়ে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়। গতকালকের ক্লাসটা করলে হয়তো বা বুঝবা, বোটানির ক্লাসটা কেউ যদি না করে থাকো করে ফেলবা। অ্যামিনো অ্যাসিড আছে টোটাল 20 রকমের, অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড আছে 8টা, শিশুদের জন্য 10টা, বাদ বাকিগুলো অনত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড। তারপরে আসবে, দেখো এই প্রশ্নটাও কিন্তু মাঝে মাঝে আসে, যে জিহ্বার সামনের অংশ দ্বারা আমরা কি অনুভব করি? সামনের অংশ দ্বারা অনুভব করি মিষ্টিতা। মনে রাখার টেকনিক হচ্ছে মিল অতি। তো প্রথমে সামনে মানে মিষ্টি, তারপরে একটু পিছনের দিকে যদি আসি জিহ্বার, তাহলে আসবে লবণাক্ততা, তার আরেকটু পিছনে আসি তিক্ততা, সরি অম্লতা, তার একদম পিছনে হচ্ছে তিক্ততা। সিরিয়াল ওয়াইজ সামনে যাবে, পিছনে আসবে। আচ্ছা, লালা গ্রন্থি আছে কয়টা? লালা গ্রন্থি আছে 3 জোড়া, প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। এই 3টা গ্রন্থির নাম একটু দেখো তো। অনেকে এটা পরীক্ষার হলে দেখা আসবে সাবম্যাক্সিলারি। পরীক্ষায় যদি এটা সাবম্যাক্সিলারি দেখা আসে তাহলে সর্বনাশ একদম। তো এটা পরীক্ষায় মাস্ট আসবে যে লালা গ্রন্থি কয়টা এবং কি কি। লালা গ্রন্থির মধ্যে কতটুকু লালাক্ষরণ হয় প্রতিদিন? 1200 থেকে 1500 ml। পরবর্তীতে দন্ত সঙ্গে, যেহেতু ভাই ডেন্টালের পরীক্ষা
এবং মেডিকেলে ভর্তি পরীক্ষা একসাথে হচ্ছে এবার। তো ফর দ্যাট রিজন আমরা ডেন্টালের যে প্রশ্নগুলো আসে, স্পেশালি তোমার দন্ত সংকেতের প্রশ্ন এবং মানুষের দাঁত যে ২ বার উঠে ডায়াফাইডন্ট বলা হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ডেন্টালের প্রশ্ন এটা পরীক্ষায় পাওয়াই যে মানুষের একটা চোয়ালে ক্যানাইন দাঁত কয়টা, একটা চোয়ালে মোলার কয়টা, একটা ২টা পুরা মুখে কি প্রিমোলার কয়টা, এই প্রশ্ন পারতে হবে। তো আমরা অর্ধ চোয়ালের জন্য পড়বো ICPM ২১, ২৩। এটা হচ্ছে বড়দের জন্য। আর বাচ্চাদের জন্য ২১-০২। বাচ্চা মানে ২১-০২, তাই তো না? বাচ্চাদের জন্য ২০টা দাঁত থাকে, দুধ দাঁত। তো একটা অর্ধচোয়াল, এটারে ৪ দিয়ে গুণ দিতে হয় টোটালটা যদি বের করতে চাই। আচ্ছা দেখো তো ঠিক আছে কিনা, আশা করি ঠিক আছে। ভুল হলে কমেন্টে জানাই দিও, সমস্যা নেই। পরবর্তীতে আসি। হ্যাঁ, এগুলাই তো পেশন দাঁত, অগ্রপেশন দাঁত, এটি বললাম আমরা। তো মেন যে দাঁতের সংকেত ICPM ২১-২৩, আর বাচ্চাদের জন্য ২১-০২। বাচ্চা বলতে ৬ বছরের আন্ডারে যেগুলো আছে। তারপরে হচ্ছে পাকস্থলীতে খাবার পরিপাক। আমরা একটা কথা খুব মনোযোগ দিয়ে মাথায় ঢুকায় ফেলি, পাকস্থলীতে শুধু প্রোটিন পরিপাক হয় এবং লিপিড আংশিকভাবে পরিপাক হয়। লালার মধ্যে কোনো পরিপাক হয় না। লালার মধ্যে শর্করা জাতীয় খাবারটা একটু একটু পরিপাক হয়। মেইন পরিপাকটা শুরু হয় হচ্ছে ক্ষুদ্রান্তে। তো ক্ষুদ্রান্তের ডিওডোনামে, ক্ষুদ্রান্তের ডিওডোনামে ভাই সব কিছু এসে জড়ো হয়। যেমন কি কি এসে জড়ো হয়, তোমাকে যদি একটু সামারি বলি, এটা হয়তো বা অনেকের একটু কনফিউশন লাগে, তার জন্য একটু সামারিটা বলে দিই। তো এই পাকস্থলী যদি এখান থেকে আসে, শেষ হয়, তো এই জায়গাটা তাহলে পাকস্থলীর বড় ভাগ, ছোট ভাগ, এবং এই জায়গাটা হচ্ছে পাইলোরাস, আর এবং এই জায়গাটা হচ্ছে ভাইয়া কার্ডিয়া। তারপরে এটা হচ্ছে ডিওডিনাম অংশ। ডিওডিনামের এই রাইট সাইড এখানে থাকে হচ্ছে অগ্নাশয়, পাতার মতো অংশ। অগ্নাশয় দিয়ে অগ্নাশয় নালী আসলো ডিওডিনামে। আর এই সাইডে হচ্ছে লিভার। ধরুন এটা লিভার। লিভারের মধ্যে ডান যকৃৎ নালী, বাম যকৃৎ নালী মিলে তৈরি করে একটা অভিন্ন যকৃৎ নালী। এদিক দিয়ে পিত্তথলি, পিত্তথলির সাথে আহ পিত্তথলির সাথে পিত্তনালীটা বের হয়ে আসে এবং এই অভিন্ন যকৃৎ নালী মিলে তৈরি করে একটা অভিন্ন পিত্তনালী। এই নালীটার নাম অভিন্ন পিত্তনালী। এটা একটু মনে রাখবো ভাইয়া, অভিন্ন পিত্তনালী। আর এদিক দিয়ে অগ্নাশয় নালী। তো এখন কথা হচ্ছে কি, কথা হচ্ছে এই অগ্নাশয় নালী, এখানে আবার উইনসাং ডাক্টও আছে, এবং এই অভিন্ন পিত্তনালী সব কিছু এসে আলটিমেটলি এই যে এই জায়গাটাতে জড়ো হয়, যেটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। তো অ্যাম্পুলা অফ ভ্যাটারে এসে জড়ো হয় এবং সব কিছু পরিপাক হয় কোথায়, এই ক্ষুদ্রান্তের ডিওডোনামের অংশের মধ্যে ম্যাক্সিমাম। ডিওডোনামের পরের স্টেজটা হচ্ছে জেজুনাম, তারপরে এটা হচ্ছে ইলিয়াম। এখন ভাই কথাটা কি, কথা হচ্ছে পেপসিন। পেপসিন আসে পাকস্থলী থেকে, এবং ট্রিপসিন আসে কই থেকে? ট্রিপসিন আসে ক্ষুদ্রান্তের, ক্ষুদ্রান্তে তো আসে আসে অগ্নাশয় থেকে। আমরা এখন বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক টাচ করব। পাকস্থলীর সেল কি কি, অগ্নাশয়ের মধ্যে কিছু সেল আছে, সেলগুলো কি, কিছু হরমোন আছে, এবং লাস্টে হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। এই কয়টা টপিকে টাচ করব। স্থূলতা মোটামুটি তোমরা পারবা। আমি মেইন কিছু টপিক আনি। যকৃতের কাজটা তোমরা পারবা, গ্লাইকোজেনেসিস কি, গ্লুকোনিওজেনেসিস কি, এগুলো একটু পড়ে নিবা। যেটা আমার কাছে স্পেশালি প্যাচ বাজতো এবং ঝামেলা লাগতো এই 4টা সেল নিয়ে। অক্সেন্টিক্স বা প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল ভিটামিন B12 শোষণে সাহায্য করে এবং এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ করে, HCl রিলিজ করে। তারপরে ভাইয়া মাথায় রাখবো যে মিউকাস কোষ থেকে কি গঠিত হয়, মিউকাস গঠিত হয়। তারপরে মাথায় রাখবো আর্জেন্টিফিন সেল থেকে সেরাটোনিন গঠিত হয়। তারপরে মাথায় রাখবো এখানে জাইমোজেনিক সেল থেকে গঠিত হয়। জাইমোজেনিক সেলের আরেকটা চিপ সেল, যেটা থেকে নিষ্ক্রিয় পেপসিনোজেন গঠিত হয়। তো এই 5টা সেল আমাদের জন্য মাথায় থাকে বা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। দরকার হলে পজ করো, পজ করে মুখস্থ করে ফেলো। পরবর্তীতে আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস ক্ষরিত হয়, এটা আমরা মোটামুটি পারবো। যেটা বলতেছিলাম যে অগ্নাশয় থেকে ভাই কি কি হয়, অগ্নাশয়ের আলফা সেল থেকে গ্লুকাগন, যেটা গ্লুকোজের পরিমাণ বাড়ায়, বিটা সেল থেকে ইনসুলিন, যেটা গ্লুকোজের পরিমাণ কমায়, ডেল্টা সেল থেকে সোমাটোস্টেটিন, যেটা আলফা এবং বিটা সেলকে নিয়ন্ত্রণ করে, পিপি সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরিত হয়। 4টা সেল একদম মুখস্থ রাখতে হবে, তোমার মুখের আগে রাখা লাগবে। পরবর্তীতে দেখো স্থূলতা থেকে যদি প্রশ্ন ভুল করো, একদম সর্বনাশ।
ভাই 16টার মধ্যে সবই ঠিক থাকে তোমাদের, জাস্ট এই অতিরিক্ত ওজনটা ভুলে যাও। স্বাভাবিক স্বাভাবিকও তোমরা পারো এই 25 পর্যন্ত, অতিরিক্ত ওজন যে 25 থেকে 29 বা 30 পর্যন্ত, এটা যেন আমরা না ভুল করি, কারণ এটা বাদ দিয়ে আমরা প্রথমে চলে যাই সরাসরি। এটা আমি ধরাই দিলাম তোমাকে, পারবা আশা করি। পরবর্তীতে রক্ত চ্যাপ্টারে, তো রক্ত চ্যাপ্টারে অ্যাজ ইউজুয়াল এই ছকটা সব থেকে ইম্পর্টেন্ট ছক, এবং এই ছক থেকে এইবারও এই প্রশ্নটাই আসবে যে ডাব্লিউবিসিকে ভাগ করলে কী কী ভাগে ভাগ করা যায়। ডাব্লিউবিসিকে ভাগ করা যায় দুই ভাগে, অ্যাগ্রেনুলোসাইট আর গ্র্যানুলোসাইট। অ্যাগ্রেনুলোসাইট মানে দানাহীন, গ্র্যানুলোসাইট দানাযুক্ত। যেটা দানাযুক্ত সেখানে লাস্টে পাবা ফিল, ইসিনোফিল, ব্যাসোফিল, নিউট্রোফিল। প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে, আমি একটা একটা করে বলে যাই। মনোসাইট এবং নিউট্রোফিল এই দুটার কাজ ফ্যাগোসাইটোসিস করা। পরবর্তীতে লিম্ফোসাইটের কাজ অ্যান্টিবডি তৈরি করা, এবং এটা আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তরের অংশ, এবং এটা থেকে বি সেলও আসে, মেমোরি সেল আসে, বি সেল আসে লিম্ফোসাইট থেকে। তো তোমাকে যদি বলি তৃতীয় প্রতিরক্ষা স্তরের অংশ কী কী, চ্যাপ্টার 10 আমরা একটু পরে পড়বই। বি সেল, লিম্ফোসাইট, স্মৃতিকোষ। তৃতীয় প্রতিরক্ষা স্তরের অংশ, যেটা হচ্ছে নন স্পেসিফিক একটা প্রতিরক্ষা। না না না, স্পেসিফিক প্রতিরক্ষা। স্পেসিফিক, নন স্পেসিফিক হচ্ছে প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা হচ্ছে স্পেসিফিক, নন স্পেসিফিক প্রতিরক্ষা, এবং লাস্টেরটা যেটা ওটা হচ্ছে স্পেসিফিক। ইসোনিফিলের কাজ হচ্ছে, ইসোনিফিলের কাজ আশা করি সবাই পারো ভাই। ইসোনিফিল হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই এর যে কাজ ওরকম, যে অ্যালার্জি, অ্যালার্জি, ক্রিমি লার্ভা অ্যালার্জি ধ্বংস করে ইসোনিফিল। ব্যাসোফিলে আসবো, ব্যাসোফিলের কাজ কি? ব্যাসোফিলের কাজ হচ্ছে হ্যাপারিন হিস্টামিন ক্ষরণ করা। হ্যাপারিনের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না, এবং হিস্টামিনের কাজ হচ্ছে ইমিউন তন্ত্রকে সক্রিয় করা। নিউট্রোফিল তো বললামই, মোটামুটি এগুলাই। তারপরে আসবো প্লাজমা প্রোটিন কয় প্রকার, এটা না পারলে সর্বনাশ। GPA5, গ্লোবুলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফিব্রিনোজেন। খুব ইম্পর্টেন্ট পার্ট। তো পুরো ছকটা খুব ইম্পর্টেন্ট ভাই, পড়ে ফেলবো এটা যেন পারি। রক্তের পিএইচ কত, রক্তের পিএইচ কত পারো তো আশা করি। রক্তের পিএইচ পারবা আশা করি। রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। তো 7.35 এটা হচ্ছে শিরা রক্তের, কারণ শিরা রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক, আর অ্যাসিডিক জিনিসের পিএইচ 7 থেকে মানে কম আর কি। আর এটা হচ্ছে ধমনীর রক্ত, ধমনী। তারপরে রক্ত কতটুকু থাকে, 5 থেকে 6 লিটার। রক্ত কতটুকু থাকে শরীরের, 8% থাকে। এগুলো যেন পারি। এবং শরীরের রক্তের টেম্পারেচার কত, 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, এগুলোর জন্য মোটামুটি আমরা পারবো আশা করি। পরবর্তী ভাইয়া হার্ট চ্যাপ্টারের মধ্যে আমরা সরাসরি চলে যাব, লসিকা তন্ত্রের মধ্যে লসিকার কিছু গ্রন্থি আছে। লসিকা গ্রন্থির মধ্যে থাইমাস গ্রন্থি থেকে থাইমোসিন, থাইমোপয়েটিন রিলিজ হয়, এটা মাথায় রাখবো। তারপরে মাথায় রাখবো ভাইয়া সরাসরি লসিকা গ্রন্থির মধ্যে লোহিত রক্তকণিকার কবরস্থান হচ্ছে প্লীহা। এই প্রশ্নটার জন্য আমাদের মাথায় থাকে প্লীহাকে কি বলা হয়, লোহিত রক্তকণিকার কবরস্থান। এবং আরো উপরে নিচে অনেক কথাবার্তা আছে, লসিকা তন্ত্র নিয়ে অনেক কথাবার্তা আছে, এত কিছু আমাদের আপাতত লাগবে না। ধমনী শিরার মধ্যে মূল পার্থক্য হচ্ছে, এটা এভাবে মনে রাখবা যে ধমনী হয় অনেক অনেক মোটা বা পুরু এবং স্থিতিস্থাপক। অপরপক্ষে যেহেতু এই মাঝখানে গোল, মানে মাঝখানে ফাঁকা জায়গা কম ধমনীতে, তার জন্য লুমেন ছোট। লুমেন ছোট থাকে বলে ভাইয়া এখানে কোনো ধরনের কপাটিকা থাকে না, এটা একটু মনে রাখবো। আর অপরপক্ষে ঠিক যে কথাগুলো বললাম ঠিক উল্টায় দিয়া এই কথাতে এখানে আনবা, মানে শিরাতে লুমেন বড়, শিরাতে কপাটিকা থাকে, এই কথাগুলো উল্টায় দিবা। তারপরে হৃৎপিণ্ডের মধ্যে খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আসে, হৃৎপিণ্ডের বাইরের আবরণের নাম কি, পেরিকার্ডিয়াম। তারপরে প্রশ্ন হচ্ছে পেরিকার্ডিয়াম কয় স্তরে ভাগ করা যায়, 2 স্তরে। কি কি, একটা হচ্ছে প্যারাটাল সিরাস পেরিকার্ডিয়াম, সিরাস পেরিকার্ডিয়াম, আর একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হচ্ছে দ্বিস্তরে আবরণী, এটা হচ্ছে ফাইব্রাস মানে তন্তুময়, একটা সিরাস। সিরাসকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্যারাইটাল যেটা বাইরে, আর একটা হচ্ছে ভিসেরাল। প্যারাইটাল আর ভিসেরালের মাঝখানে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এটা হচ্ছে হার্ট, এবং হার্টের বাইরে এটা হচ্ছে আমাদের পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার। বাইরে এটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এবং ভিতরে এটা হচ্ছে সিরাস পেরিকার্ডিয়াম। তো সিরাস পেরিকার্ডিয়াম যেহেতু আরো দুইটা ভাগে ভাগ করা যায়, তো আমি এটারে মুছা লাগবে। মুছে আমি এখানে আরো দুইটা লেয়ার অ্যাড করব।
তো একটা হবে ভাইয়া এই যে এই লেয়ারটা প্যারাইটাল, আরেকটা হচ্ছে ভিসারাল পেরিকার্ডিয়াম। তো দুইটাকেও কিন্তু বলি সেরাস। তো একটা বাইরেরটা তাহলে এটা প্যারাইটাল পেরিকার্ডিয়াম, প্যারাইটাল, এটা হচ্ছে ভিসারাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। তো প্যারাইটাল আর ভিসারালের মাঝখানে এই জায়গাটাতে ফ্লুইড থাকে যেটাকে বলে পেরিকার্ডিয়াল ফ্লুইড, পারবা আশা করি। তো ব্রেইনের কথাও বলে আসি, তো এটা যদি হয় ব্রেইন, ব্রেইনের বাইরে হচ্ছে মেনিনজেস। মেনিনজেস আবার তিনটা লেয়ারে ভাগ করা যায়, ডিএপি, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পাই ম্যাটার। তো ভাইয়া সাব অ্যারাকনয়েড যে স্পেসটা আছে মানে অ্যারাকনয়েডের নিচে এখানে থাকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সিএসএফ। এটা যেন আমরা মনে থাকে আমাদের ব্রেনের হিসাব, এবং এটা হচ্ছে হার্টের হিসাব। তো ফুসফুসের হিসাবে আসি, বা ধরে নিই এটা হচ্ছে ফুসফুস বা লাংস। ফুসফুসের বাইরে থাকে হচ্ছে প্লুরা। তো প্লুরা মনে রাখলেই হইল, প্লুরা মনে রাখলেই হইল। তারপরে আসি যকৃতের বাইরের আবরণ কি, ধরে নিই এটা হচ্ছে লিভার। লিভারের বাইরের আবরণ কি, গ্লিসন্স ক্যাপসুল। এতটুকু আমাদের যেন খেয়াল থাকে, এগুলো যদি না পারি সর্বনাশ। পরবর্তীতে পেরিকার্ডিয়ামের আর অনেক কথাবার্তা আছে। প্রাচীর, দেখো প্রাচীর কিন্তু আবার আরেক জিনিস। হৃৎপিণ্ডের আবরণ এক জিনিস, হৃৎপিণ্ডের প্রাচীর এক জিনিস। প্রাচীর আবার তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম যেটাতে মাসেল লেয়ার থাকে, আর একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তো এগুলো পারা যাবে। মেন পড়ায় চলে আসি ভাইয়া, কপাটিকা থেকে হৃৎপিণ্ডের। হৃৎপিণ্ডের এই যে এই ঝকটা খুব ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ডের কপাটিকা। দেখো মাইট্রাল কপাটিকা এটা যে বাম দিকে থাকে, মানে বাম এট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝখানে থাকে, এটা যেন কোনোদিনও না ভুল করি। তারপরে তোমার ট্রাইকাসপিড কপাটিকা, এটা ডান দিকে থাকে, ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের সংযোগস্থলে। অ্যাওর্টিক সেমিনুলার, পালমোনারি সেমিনুলার, এগুলো পারবা। দেখো ইউস্টিশিয়ান কপাটিকা, এটা ইম্পর্টেন্ট। ইউস্টিশিয়ানের ইউ আছে, ইনফিরিয়রের ই আছে। ইউস্টিশিয়ান ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান এট্রিয়ামের সংযোগস্থলে থাকে, এবং এগুলা সবগুলোই সেমিনুলার টাইপের। হৃৎপিণ্ডের সংযোগকারী টিস্যুর মধ্যে আছে টোটাল 4টা জিনিস, 5টা জিনিস যদিও লেখা, বাট 4টা জিনিস মনে রাখবো। সাইনোট্রিয়াল নোড যেটাকে বলে পেসমেকার, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড যেটা হচ্ছে সংরক্ষী পেসমেকার, বান্ডল অফ হিজ আর একটা পার্কিনজি ফাইবার। এবং এগুলো কোথায় থাকে একটু কষ্ট করে দেখে ফেলো, মোটামুটি হয়ে যাবে। পরের দিকে কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্রের সময়কাল 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড কার্ডিয়াক চক্রের। কার্ডিয়াক চক্রের টোটাল একটা চক্রে আবার মানে 0.8 সেকেন্ড দুইটা করে ভাগে ভাগ হয়ে যায়। কিভাবে ভাইয়া, প্রথমে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, তারপরে হয় অ্যাট্রিয়ামের সিস্টল, তারপরে হয় ভেন্ট্রিকলের সিস্টল, তারপরে হয় ভেন্ট্রিকলের ডায়াস্টল। সিরিয়াল ওয়াইজ যাব 0.7, 0.1, 0.3, 0.5, সিরিয়াল ওয়াইজ এভাবে মুখস্থ রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা পারতে হবেই তোমার। তারপরে দেখো অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল দুইটা মিক্স করলে 0.7, 0.1 মিক্স করলে 0.8 আসে। পরবর্তীতে অ্যাকশন পটেনশিয়াল হ্যানত্যান অনেক কিছু আছে, এগুলো একটু দেখে নিব। এভি নোড, এসি নোড। আচ্ছা, উচ্চচাপ ব্যারিয়ার রিসেপ্টর এবং নিম্নচাপ ব্যারিয়ার রিসেপ্টর। নিম্নচাপ ব্যারিয়ার রিসেপ্টরের কাজ হচ্ছে প্রেশার যদি কমে যায় তাহলে প্রেশার বাড়ায় দেয়। নিম্নচাপের কাজ হচ্ছে প্রেশার কমে গেলে প্রেশার বাড়াই দিবে আয়তন বাড়ানোর মাধ্যমে। তার জন্য এটার আরেকটা নাম হচ্ছে আয়তন ব্যারিয়ার রিসেপ্টর। আর আয়তন বাড়ায় কিভাবে, বৃক্কের মাধ্যমে। তার জন্য এটা রেনাল সিস্টেমের সাথে রিলেটেড। আর উচ্চচাপ হচ্ছে উল্টা, চাপ যদি বেড়ে যায় চাপ কমায় দেয়। উচ্চচাপের কাজ হচ্ছে চাপ কমায় দেওয়া। কোথায় কোনটা থাকে একটু পারলে দেখে নিও। এই ছকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা আসবে। যেটার মধ্যে কোষ্ঠকন্ড্রাইটিস, এটি একটু মাথায় রাখবো। কোষ্ঠকন্ড্রাইটিস হচ্ছে পোষক এবং পোষকার সম্মুখস্থলে কোষ্ঠকন্ড্রাইটিস। কন্ড্র মানে হচ্ছে তরুণাস্থি। তো তরুণাস্থির সংযোগস্থলে একটা প্রদাহ তৈরি হবে। পোষকার ভাঙন, পেশিতে টান, এগুলোর কারণে বুকে ব্যথা হতে পারে। বুকে ব্যথার অন্যতম হচ্ছে অ্যানজাইনা। তো অ্যানজাইনা 3টা ভাগে ভাগ করা যায়, স্থির অ্যানজাইনা, অস্থির অ্যানজাইনা আর প্রিনজিমিটাল অ্যানজাইনা। তারপরে আরো কিছু কথাবার্তা আছে, যেমন এই ছকটা মানে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। যেমন বুকের এক্স-রে করানো হয় হৃৎপিণ্ডের অবস্থা জানার জন্য, ইসিজি করা হয় হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য, ইটিটি করা হয় কেন, ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ভালো মতো জানার জন্য, বিএনপি টেস্ট ব্রেন নেট্রিউরেটিক পেপটাইড, এটা করা হয় হার্ট ফেলিওর সম্পর্কে জানার জন্য।
করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা হয় ব্লক আছে কিনা তা জানার জন্য। তারপরে এমআরআই করা যায় মাসেলে কোনো সমস্যা আছে কিনা সেটা জানার জন্য। ট্রোপনিন আই টেস্ট করা হয় হার্ট অ্যাটাক হয়েছে কিনা এটা জানার জন্য। দেখো একটা পয়েন্ট একটা করে ওয়ার্ড, সব কিছু না, একটা করে পয়েন্ট একটা করে ওয়ার্ড। বিএনপি ফেলিওর, মানে বিএনপি মানে মানে বিএনপি টেস্ট হার্ট ফেলিওরের জন্য এরকম। তারপরে এমআরআই হার্টের তোমার পেশিতে সমস্যা জানার জন্য। আবার এটা কিছু কেউ ভাইবো না বিএনপি ফেলিওর এরকম কিছু না, মানে বিএনপি টেস্ট ব্রেন নেট্রিউরিটিক পেপটাইড, বিএনপি একটা টেস্টের নাম আর কি। পরে আসি পেসমেকার। পেসমেকার মোটামুটি খুব একটা এতটাও নেসেসারি কিছু না, তোমরা একটু পারলে একটু দেখে নিও ভাইয়া। দেখো তো কিছু এমসিকিউ পারো কিনা। এই যে এখান থেকে কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? রক্ততঞ্চনে ক্লটিং ফ্যাক্টর কয়টা? 13টা। 13টার মধ্যে প্রথম 4টা ক্লটিং ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট, মনে রাখবো। ফুল পরে টুপ করে ওইটা দিয়ে, আশা করি এটা পারো। ফিব্রিনোজেন প্রথম, থ্রোম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন। তারপর মানবদের সব থেকে বড় গ্রন্থি কোনটা? যকৃৎ। যকৃৎ আবার 4টা খণ্ড আছে, ডান খণ্ড বাম খণ্ড। ডান খণ্ডটা সব থেকে বড়, কোয়াড্রেট কডেট, আরও 2-3টা খণ্ড আছে, খুব ইম্পর্টেন্ট এগুলো। তারপরে পরবর্তী চ্যাপ্টারে চলে যাবো আমরা, চ্যাপ্টার 5-এ শ্বসনের চ্যাপ্টারে। শ্বসন চ্যাপ্টারের মধ্যে ভাইয়া এই পার্টটা আগে পড়ে নিব যে কারা কারা বায়ু পরিবহন অঞ্চল, কারা কারা শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চলের মধ্যে অনেকগুলো অঞ্চলই আছে, যেমন শ্বসন অঞ্চলগুলোর মধ্যে দেখো ম্যাক্সিমাম নাম দেখো অ দিয়ে, এট্রিয়াম, অ্যালভিওলার নালী, অ্যালভিউলাস, আর শ্বসন ওয়ার্ডটাই আছে। তো শ্বসনগুলা এমনি পারা যাবে। তারপরে পরিবহনের মধ্যে শ্বাসনালী, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এগুলো। তার পরবর্তীতে এখান থেকে ভাই আর কিছু নাই, তুমি এই সিরিয়ালটা একটু মনে রাখতে পারো। ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে স্টেপ স্টেপ ব্রঙ্কাস, ব্রঙ্কাসের পরে স্টেপ ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলের পরে স্টেপ হচ্ছে অ্যালভিওলার নালী, অ্যালভিওলার নালীর পরে স্টেপ অ্যালভিওলার থলি, তারপরে এটা হচ্ছে অ্যালভিওলাস। এরকম সিরিয়াল ওয়াইজ সামনে যাবে। পরবর্তীতে অ্যালভিওলাসে চলে যাও। অ্যালভিওলাসের মধ্যে সারফেক্ট্যান্ট খরিত হয়। তোমাদের নতুন বইতে মনে হয় একটু চেঞ্জ করছে যে সারফেক্ট্যান্ট কবে খরিত হয়, তারপর তারপরে কত সপ্তাহের আগে মানব ভ্রূণের অস্তিত্ব হিসেবে নির্ণয়। 20 থেকে 22 দেওয়া মোস্ট প্রবাবলি অ্যান্সার, আগে ছিল 23। তো এটার অ্যান্সার 20 থেকে 22 হবে সারফেক্ট্যান্ট ক্ষরণ হওয়ার কাহিনীটা। আচ্ছা, ফুসফুসে চলে আসবা। ফুসফুসের বাইরের আবরণ হচ্ছে প্লুরা, প্যারেটাল প্লুরা, ভিসারাল প্লুরা। ফুসফুসের মধ্যে ডান ফুসফুসে থাকে 10টা লোবিউল, মানে সেগমেন্ট। ডান ফুসফুসে 10টা, দুইটা দুইটা না 3টা লোব ডান ফুসফুসে, 3টা লোব। আর বাম ফুসফুসে থাকে 2টা লোব। তিনটা 3টা লোবের মধ্যে 10টা লোবিউল, 2টা লোবের মধ্যে 8টা লোবিউল। পরবর্তীতে ভাইয়া এখান থেকে আর কিছু নাই, চলে আসো। এই যে এইখানে কোথাও একটা জায়গায় চেঞ্জ আছে বুঝছো, 30-এর বদলে 20 থেকে 22 দেওয়া নতুন বইতে, আজমল স্যারের বইতে। আর এটা মনে হয় ঠিকই আছে, 24 সপ্তাহের আগে মানব ভ্রূণের অস্তিত্ব গণ্য করা হয় না। তারপরে পেশি, যদি তোমাকে বলে রেসপিরেশনের জন্য পেশি কি কি পেশি দায়ী, তাহলে তুমি বলবা ভাইয়া ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রাম। তারপরে দেখি এখানে আরো কিছু কথাবার্তা আছে, যেমন তোমাকে যদি বলে টাইডাল ভলিউম কত, একটু লিখে দিই। তারপর ভাইটাল ক্যাপাসিটি কত, তারপর রেসিডুয়াল ভলিউম কত, তো প্রথমে আসবে টাইডাল ভলিউম। নর্মালি শ্বাস প্রশ্বাসে যতটুকু আনা নেওয়া করি আমরা, শ্বাস প্রশ্বাস যতটুকু হয় 500 ml। ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে যতটুকু আমরা জোরে শ্বাস নিতে পারি বা শ্বাস ত্যাগ করতে পারি, 4.5 লিটার, 4500 ml। আর দৌড়বিদদের ক্ষেত্রে 6 লিটার। রেসিডুয়াল ভলিউম হচ্ছে 1.5 লিটার, মানে যতটুকু ফুসফুসের মধ্যে থেকে যায়, 1500 ml রেসিডুয়াল ভলিউম। এই তিনটা একটু ইম্পর্টেন্ট মনে রাখবো।
পরে দেখো ভাইয়া এখানে একটা খুবই কাজের একটা ছক দেওয়া যে প্রশ্বাসে কত পার্সেন্ট অক্সিজেন, 20%, কতটুকু কার্বন ডাইঅক্সাইড 0.04%। এমন ভাববো না যে প্রশ্বাসে শুধু আমরা অক্সিজেনই নেই, কার্বন ডাইঅক্সাইড কিন্তু আসে, এটা কিন্তু আসার মতো প্রশ্ন। প্রশ্বাসের বায়ুতে কতটুকু কার্বন ডাইঅক্সাইড থাকে? 0.04%। নিঃশ্বাসের বায়ুতে কতটুকু কার্বন ডাইঅক্সাইড থাকে? 13%। আর ওই দিক দিয়ে 5.2%। 5.2% কার্বন ডাইঅক্সাইড, 13% হচ্ছে অক্সিজেন। দুই পাশে দেখো অক্সিজেনের পরিমাণ বেশি। পরবর্তীতে স্নায়বিক নিয়ন্ত্রণ, শ্বসন কেন্দ্র, 4টা শ্বসন কেন্দ্র, এগুলো একটু দেখে নিব। শ্বসন প্রতিক্রিয়া, এগুলো একটু পড়ে নিব। মেইন পড়া হচ্ছে ভাই এখানে যে অক্সিজেন পরিবহন হয় কিভাবে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় কিভাবে। অক্সিজেন পরিবহন হয় ভৌত দ্রবণ রূপে 100 ml এর মধ্যে 0.2 ml, আর রাসায়নিক যৌগ রূপে প্রায় 98%ই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে। কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় তিনভাবে: ভৌত দ্রবণ রূপে 5%, বাইকার্বনেট ফর্মেশন করে, কার্বোমিনো যৌগ রূপে যেটার মধ্যে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, কার্বোমিনো হিমোগ্লোবিন তৈরি করে, যেটা অ্যামিনো গ্রুপের সাথে অ্যাড হয়। তারপরে বাইকার্বনেট রূপে 65%, যেটা সবথেকে বেশি পরিমাণে হয়। বাইকার্বনেটের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট প্লাজমার মাধ্যমে এবং পটাশিয়াম বাইকার্বনেট রক্তকণিকার মাধ্যমে পরিবহন হয়। এই কথাটাও খেয়াল রাখবো। এখানে একটা কথা আছে ক্লোরাইড শিফট। ক্লোরাইড শিফট কিসের পরিবর্তে কি হয়? ক্লোরিন আসে। কোথায় যেন লেখা আছে এই জায়গাতে, তোমার বইতেই পাবা। ক্লোরাইড শিফটে ক্লোরিনের এক্সচেঞ্জ হয়। পরবর্তীতে বৈশ্বসন অন্তঃশ্বসনের মধ্যে কাহিনী ঠাহিনী এগুলো দেওয়া, এটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মানুষের শরীরে রক্তে হিম এবং গ্লোবিনের অনুপাত কত। এটা যদি গ্লোবিন আর হিম দিয়ে দেয় তাহলে যেন উল্টে আমি লিখতে পারি 25:1। আর হিম আর গ্লোবিন, হিম থাকবে কম, গ্লোবিন থাকবে বেশি। আর রক্তে 4 থেকে 5 গ্রাম থাকে লৌহ, আর 33.33% আয়রন থাকে। অক্সিজেন পরিবহনের মধ্যে বেশি কিছু নাই। অক্সিজেন পরিবহন হিমোগ্লোবিন গঠন করে, এগুলো আগের কথা। ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণগুলো কি কি, এগুলো একটু দেখে নিব। ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণগুলো নামগুলো জাস্ট একটু একটু করে পড়ে নিব, যে ভাইয়া নিউমোনিয়া, যক্ষা, ঊর্ধ্ব শ্বাসনালী, সরি নিম্ন শ্বাসনালী। আর ঊর্ধ্ব শ্বাসনালীগুলোর মধ্যে আসবে, দেখো এই যে এখান থেকে শুরু করে মুখের উপরে যেগুলো সব হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালী। যেমন টনসিল, ঊর্ধ্ব শ্বাসনালী। ওটিটিস মিডিয়া, কান, গলার উপরে। তারপরে মোটামুটি উপরের সাইনোসাইটিস, সাইনাস যেগুলো যেখানে যেখানে থাকে, ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ। আর নিম্নগুলো হচ্ছে বাকিগুলো, মানে গলার এই জায়গা থেকে নিচে শুরু করে। তাহলে ফুসফুসে তোমাকে যদি বলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি, যক্ষা বুকে, তারপরে তোমার ব্রঙ্কাইটিস এই গলার এদিকে, তো সবই নিচের দিকে দেখে নিম্ন শ্বাসনালী সংক্রমণ এগুলো। সাইনোসাইটিস, তোমাকে প্রশ্ন যদি করে সাইনাস কয়টা আছে, 4 প্রকারের সাইনাস আছে, 4 জোড়া। প্রথমত এডিএমসিকিউটা যেন পারি, কি কি আছে? ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার কিন্তু নাই, ফ্রন্টাল, অ্যাথময়েড, স্ফেনয়েড। সাইনোসাইটিসের প্রধান লক্ষণ কি? মাথা ব্যথা। ওটিটিস মিডিয়াতে আসি, এটা কোথায় হয়? মধ্যকর্ণের সংক্রমণ হয়, মেইনলি ছোট বাচ্চাদের হয়। এতটুকু মনে রাখবো। তো এটাই চ্যাপ্টার 5 থেকে এতটুকুই পড়লেই হবে মোটামুটি। চ্যাপ্টার 6 এ চলে আসি আমরা, বজ্র নিষ্কাশনে। চ্যাপ্টার 6 এর মধ্যে মূল পড়াটা কি? বজ্র নিষ্কাশনের মধ্যে মূল পড়াটা হচ্ছে, কোথায় যেন ইউরিওটেলিক প্রাণী, ইউরিকোটেলিক প্রাণী, এগুলো কথাবার্তা দেওয়া আছে, এগুলো একটু পড়ে ফেলবো। মানুষ হচ্ছে আমরা ইউরিওটেলিক প্রাণী, যারা ইউরিয়াকে রেচন বজ্র হিসেবে নেয়, যেমন মানুষ। অ্যামিনোটেলিক হচ্ছে হাইড্রা। আর ইউরিকোটেলিক এটা হচ্ছে টিকটিকি পাখি, সাপ, পতঙ্গ এগুলো। তারপরে যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ভাইয়া, বৃক্কের ওজন কত, বৃক্কের গঠন কিরকম। বৃক্কের আগে আরো কিছু অঙ্গ থাকে, যেমন প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক, মানুষের প্রধান রেচন অঙ্গ, যেখানে মূত্র তৈরি হয়। আবার ইউরিয়া তৈরি হয় কোথায়, যদি প্রশ্ন আসে বলবো যে যকৃতে তৈরি হয়। মূত্র তৈরি হয় কোথায়? বৃক্কে। তারপরে ইউরেটার থাকে, ইউরেটারের পরে মূত্রথলি, মূত্রথলির পরে মূত্রনালী, সিরিয়াল ওয়াইজ আসবা। ইউরেটার মানে রেচন নালী, তারপরে মূত্রথলি, মূত্রনালী। তোমার যদি ভুলে যাও এগুলো, এখানে দেখো ছবি আছে, ছবি দেখে দেখে পড়বা, যে এখানে বৃক্ক, ইউরেটার, তারপরে মূত্রথলি, মূত্রনালী। ডেট্রোসার মাসেল থাকে আমাদের মূত্রথলিতে। কতটুকু ধারণ করতে পারি? 700 থেকে 750 ml। কতটুকু হলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে? 400, 280 থেকে 320, মানে অ্যারাউন্ড 300 ml এর মতো। পরে একটা প্রশ্ন আসে যে বৃক্কের ওজন কত পুরুষের? 150 থেকে 170 গ্রাম। নারীতে কত? 130 থেকে 150 গ্রাম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা যেন ভুল না করি আমরা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে বৃক্কে
রেনাল পিরামিড কয়টা থাকে, রেনাল কলাম কয়টা থাকে, এগুলো একটু দেখে নিব। তারপরে পরের পয়েন্ট হচ্ছে ভাইয়া মূত্র তৈরির ধাপগুলা কি কি এবং একটা আদর্শ নেফ্রনের গঠন কিরকম। তো নেফ্রনের গঠন আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, আশা করি এগুলো পারবো। যে রেনাল রেনাল কর্পাজল, রেনাল টিউবুল, রেনাল কর্পাজলের মধ্যে আছে বুমেন্স ক্যাপসুল, তারপর গ্লোমেরুলাস, তারপর গ্লোমেরুলাসের কাজ কি আলট্রাফিল্ট্রেশন করা, তারপর রেনাল টিউবুলের মধ্যে আছে নিকটবর্তী লুপ অফ হ্যানলি এবং ডিস্টাল নালিকা। তো এগুলা পারা যাবে। তো মূত্র তৈরির ধাপের মধ্যে গ্লোমেরুলাস খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, কারণ গ্লোমেরুলাসের মধ্যে আলট্রাফিল্ট্রেশন হয়। এই কথাটা একটু মনে রাখবো ভাইয়া। গ্লোমেরুলার ফিল্ট্রেট কোথায় জমা থাকে এই প্রশ্ন যদি করে তাহলে তুমি বলবা বুমেন্স ক্যাপসুলে, এই যে এই জায়গাতে জমা থাকে। তারপরের দিকে নিকটবর্তী প্যাচানোনালিকা, লুপ অফ হ্যানলি, দূরবর্তী প্যাচানোনালিকা। তো এই ছবিটা পড়লে মোটামুটি হয়ে যাবে। এটা গ্লোমেরুলাস, তারপরের দিকে এটা হচ্ছে আমাদের নালী, তারপর নালী বলতে মানে রেনাল টিউবিল, রেনাল টিউবিলের মধ্যে এটা নিকটবর্তী প্যাচানোনালিকা, লুপ অফ হ্যানলি, আর এটা হচ্ছে দূরবর্তী প্যাচানোনালিকা। দেখো এখানে একটা ডিমার্কেশন লাইন দিয়ে দিছে, এটা হচ্ছে রেনাল মিডুলা। মিডুলা মানে হচ্ছে বৃক্কের ভিতরের অংশ, আর কর্টেক্স হচ্ছে বাইরের অংশ। তো কর্টেক্সে কি কি থাকে, এই যে উপরের এই পার্টটুকু, মেডুলাতে থাকে হচ্ছে নিচের পার্টটুকু। তোমাকে যদি বলে মেডুলাতে কি কি থাকে, তুমি জানো বলতে পারো লুপ অফ হ্যানলি থাকে, আর সংরক নালিকার কিছু পার্ট থাকে। অনেকগুলো সংরক নালিকা মিলিত হয়ে তৈরি করে ডাক্ট অফ বেলিনি। এই যে দেখো এই লাইনটা। নেফ্রনের প্রকারভেদ যদি আসে তাহলে তুমি দেখাবা নেফ্রন দুই প্রকার। একটা হচ্ছে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন, একটা হচ্ছে এক্সট্রা মেডুলারি নেফ্রন। সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন, কর্টিক্যাল নেফ্রন হচ্ছে নর্মালি সুপারফিশিয়ালি থাকে, নর্মালি মূত্র তৈরি করে স্বাভাবিক অবস্থায়। আর জাক্সটা মেডুলারি থাকে হচ্ছে মেডুলার দিকে, জাক্সটা মানে কাছে, মেডুলার কাছে জরুরি অবস্থায় মূত্র তৈরি করে। তো ভাইয়া জ দিয়ে জরুরি, জ দিয়ে জাক্সটা মেডুলারি। পরের কথা যদি আসি নেফ্রনের কাজ এগুলো পারা যাবে। মূত্র তৈরির ধাপ তিনটা, এটা তো আশা করি মোটামুটি তো সবাই পারোই। প্রথম প্রথম ধাপ হচ্ছে আলট্রাফিল্ট্রেশন, যে ধাপে সামনের দিকে মানে মূত্র তৈরি হয়। মূত্র তৈরি এটা ধরে নাও মূত্রের পার্ট, এটা হচ্ছে বডির পার্ট, আর এটা হচ্ছে বাইরে চলে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ। 3 নম্বর ধাপ হচ্ছে সক্রিয় ক্ষরণ। একমাত্র নির্বাচনীমূলক পুনঃশোষণেই মূত্র ব্যাক করে চলে আসে। এবং আলট্রাফিল্ট্রেশন ধাপ যেটা প্রথম ধাপ, প্রথম ধাপে 125 ml মূত্র তৈরি হয় বা 125 সিসি তৈরি হয়। 125 সিসির মধ্যে 124 সিসি ব্যাক করে চলে আসে এবং 1 ml তৈরি হয়। 1 ml প্রতি সেকেন্ডে তৈরি হয়, প্রতি প্রতি সেকেন্ড না সরি প্রতি মিনিটে। তো তোমাকে যদি বলে ভাইয়া যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কত, তুমি বলবে 125 ml পার মিনিট। তারপরের দিকে এখানে এগুলাই কথাবার্তা দেখো উপরের দিকে লেখা দেওয়া আছে, মোটামুটি এগুলো পারা যাবে। তার পরবর্তীতে টিউবুলার পুনঃশোষণ, টিউবুলার পুনঃশোষণের মধ্যে প্রায় 80% হয় মানে পুনঃশোষণ হয়ে আসে, এবং যেটার মধ্যে 60% পুনঃশোষণ হয় নিকটবর্তী প্যাচানো নালিকাতে। কোনটা কিভাবে পুনঃশোষণ হয় এত কিছু জানার দরকার নেই, তুমি জাস্ট স্টেপসগুলো মনে রাখো। পরবর্তী ধাপটা, পরবর্তী সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের মূত্রের বৈশিষ্ট্যগুলো কি কি, এটা। তো তো ভাইয়া মূত্র যদি বেড়ে যায়, কেন বেড়ে যায়? যদি ডাইউরেটিক্স ইউজ করা হয় তাহলে মূত্রবর্ধক বলা হয় এগুলাকে, মূত্রের পরিমাণ বেড়ে যায়। যদি লবণ, চা, কফি, চিনি এগুলো খাওয়া হয়, অতিরিক্ত মূত্র মানে 2.5 লিটারের বেশি। অলিগুরিয়া কাকে বলবো? যদি 400 ml এর কম হয়। 100 ml এর কম হলে সেটা হচ্ছে অ্যানোরিয়া। এই কয়টা পয়েন্ট আমাদের দেখতে হবে। মূত্রের মধ্যে ইউরোক্রম থাকার কারণে ক্ষরবর্ণের হয়। মূত্রের পরিমাণ 600 থেকে 25 ml, গড়ে 1.5 লিটার। মূত্রের মধ্যে গন্ধ হচ্ছে অ্যারোমেটিক এবং এটা ইউরিনর থাকার কারণে হয়। তারপরে ভাই আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মূত্রে সোডিয়ামের পরিমাণ 0.35%। আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মূত্রে যদি গ্লুকোজ যায় সেটাকে বলে ডায়াবেটিস মেলিটাস। মূত্রে যদি প্রোটিন যায় লিউকেমিয়া, লিকোসার্কোমা, এগুলো প্রোটিনিউরিয়া। লিপিড যদি যায় অ্যালকোহলের ক্রিয়ার কারণে, বিলিরুবিন যাবে জন্ডিসের কারণে, রক্ত যাবে যদি প্রোস্টেট প্রদাহ এবং বৃক্কে আঘাত হয়, তাহলে এই রোগটা হবে মানে এটাকে বলে হিমাচুরিয়া।
তাহলে হিমাচুরিয়া কেন হয়? তুমি বলবা যে ভাই রক্ত গেলে মূত্র দিয়ে, এবং কেন হয়? প্রোস্টেট প্রদাহের কারণে হয়। অ্যালকোহলের ক্রিয়ার কারণে লিপিড লিপুরিয়া হয়। লিউকোসার্কোমা লিম্ফোসার্কোমা ক্যান্সার হয় প্রোটিনিউরিয়ার কারণে। তো মূত্রে প্রোটিন যাওয়াকে বলবো প্রোটিনিউরিয়া। এখান থেকে আর কিছু নাই ভাইয়া। পরবর্তীতে আরো কিছু হিবিজিবি কথাবার্তা আছে, যেমন ক্রিয়েটিনিন বজ্র কই থেকে আসে? গাম থেকে আসে। গ্লাইসিন, আর্জিনিন, মেথিওনিন। তারপরে যদি প্রশ্ন করে যে ইউরিক অ্যাসিড কই থেকে আসে? ইউরিক অ্যাসিড আসে ভাইয়া ইউরিন বেস থেকে। কেউ যদি কালকের বোটানির ক্লাস না করে থাকো, ক্লাসটা করো ভাইয়া। বোটানির পিউরিন বেস থেকে তৈরি হয়, পিউরিন বেস থেকে তৈরি হয়। আর পিউরিন বেসগুলো কি কি? পিউরিন বেসগুলো অ্যাডিনিন আর গুয়ানিন। অসমোরেগুলেশন। তো এখানে ভাই একটা কথা আছে যে এডিএস কে বলে ভ্যাসোপ্রেসিন। আর এডিএস এর কাজ কি? অনেকে আমাদের কনফিউশন বাজে যে এডিএস ভাই বাড়লে কি হয়, কমলে কি হয়। তো একটা কথা একটা লাইনে বলি যে এডিএস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মূত্র। তো এডিএস এর পরিমাণ কমে গেলে মূত্রের পরিমাণ বেড়ে যায়, আর এই কাহিনীটা হয় ডায়াবেটিস ইনসিপিটাসে। আচ্ছা, পরে আরেকটা প্রশ্ন আছে যে রক্তে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে কে? তুমি বলবা ভাইয়া অ্যালডোস্টেরন। সোডিয়াম 142 মিলিমোল পার লিটার থাকে বহিঃকোষীয় তরলে, এবং পটাশিয়াম থাকে 4.2 মিলিমোল পার লিটার, এবং এই দুইটার মাত্রা নিয়ন্ত্রণ করে অ্যালডোস্টেরন। খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই। পরবর্তীতে আমরা চলে যাব চ্যাপ্টার 7-এ। এগুলা কিছু এমসিকিউ দিয়েছি, এগুলো একটু দেখে নিব। চ্যাপ্টার 7-এ ভাই এই ছকটা প্রথমে আমাদের পারতে হবে, এট এনি হাউ, এই ছকটা। এটার মধ্যে অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল কয়টা আছে, রেডিয়াস আনলা কয়টা আছে, টিবিয়া ফিবুলা কয়টা আছে, টিবিয়া ফিবুলা কয়টা আছে, আর দেখো টার্সাল কয়টা, দুইটা পায়ে 14টা, মেটাটার্সাল 10টা, ফ্যালাঞ্জাস 28টা। এগুলা ভাইয়া মনে হয় তুমি পড়ছো, পড়ে আসছো, এগুলো আর এক্সট্রা করে বলার কিছু নাই। যেটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক আমরা ওগুলাতে চলে যাই। দেখো এগুলো কিন্তু পারো তুমি। যে স্টার্নাম, স্টার্নামের মধ্যে ম্যানোব্রিয়াম, বডি, জিফের প্রসেস থাকে। দেখো স্ক্যাপুলার মধ্যে কোরাকয়েড প্রসেস থাকে, অ্যাক্রোমিয়ান প্রসেস থাকে, স্পাইনাল ফসা থাকে। তারপরে তুমি কিন্তু এটা পারোই যে হিউমেরাসের মধ্যে থাকে তোমার ডেল্টয়েড রিজ, অ্যানাটোমিক্যাল গ্রিপা, সার্জিক্যাল গ্রিপা। রেডিয়াস আনলার মধ্যে থাকে তোমার ওলেনক্রন প্রসেস, কোরাকয়েড প্রসেস। তারপরে তুমি মোটামুটি এগুলো পারোই। দেখো এটা একটু নিজ দায়িত্বে পড়ে ফেলবা যে টার্সাল বোনগুলা কি কি। টার্সাল বোন আছে অনেকগুলো, মানে 7টা করে থাকে, এক একটা পায়ে, 2টা পায়ে 14টা। মেটাটার্সাল বোন আছে। টার্সাল বোনগুলোর নাম পড়তে হবে টেলাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার, 3টা ইউনিফর্ম। তার পরবর্তীতে যেটা ভাইয়া সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে আমার কাছে লাগে এই টপিকটা, যে এখান থেকে এবারও প্রশ্ন আসবে যে হাইলিন তরুণাস্থির মধ্যে এক্সাম্পল কি? মনে রাখার টেকনিক হচ্ছে নাক, কান, গলা। এগুলো হচ্ছে হাইলিন তরুণাস্থি। নাক দিয়ে হচ্ছে নাক, তো নাসিকা। কান হচ্ছে কর্ণকুহর, গলা শ্বাসনালী। স্থিতিস্থাপক তরুণাস্থি ট্রিপলি, ইউস্টিশিয়ান নালী, এক্সটার্নাল এয়ার আর এপিগ্লটিস। শ্বেতান্তময় পড়বো না, চুনময়গুলা পড়বো। চুনময় ব্যাকেলসিফাইটের এক্সাম্পল কি? হিউমেরাস ও ফিমারের মস্তকে থাকে হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি। তারপরের দিকে তুমি সরাসরি চলে যাবা ভাইয়া এইখানে, যে কঙ্কাল পেশির আরেক নাম কি? চিহ্নিত পেশি বা রৈখিক পেশি। এগুলো আরেকটা নাম দেখো, এই যে এই নামগুলো দেওয়া আছে, অমসৃণ পেশি বা রৈখিক পেশি, ঐচ্ছিক পেশি, কঙ্কাল পেশি। এগুলো সবগুলো হচ্ছে ঐচ্ছিক পেশির আরেকটা নাম। অনৈচ্ছিক পেশির নাম আছে, এগুলো একটু দেখে নিব। প্রথম শ্রেণী লিভার, দ্বিতীয় শ্রেণী লিভার, তৃতীয় শ্রেণী লিভারের এক্সাম্পল কি? দেখো এটা টেকনিক আছে এখানে। কাঁচি, কাঁচি কাঁচি একটা, দেখো একটা ওয়ার্ড। তারপরে ঠেলা গাড়ি 2টা ওয়ার্ড, তার জন্য এটা দ্বিতীয় শ্রেণী লিভার। নেইল কাটার, এটা একটা বড় নাম, তৃতীয় শ্রেণী লিভার। তারপরে এভাবে মনে রাখবো মাথা, পা, হাত। মাথার মধ্যে যে লিভার প্রথম শ্রেণী, হাতের মধ্যে লিভার দ্বিতীয় শ্রেণী, এই যে এটা। তারপর এটা হচ্ছে তৃতীয় শ্রেণী লিভার, হচ্ছে সরি পায়ে, দ্বিতীয় শ্রেণী। পায়ের যে গোড়ালি এবং পায়ের এই এই হিসাবটা।
তারপরে হাতে হচ্ছে তৃতীয় শ্রেণী লিভার, এগুলো পারা যাবে মোটামুটি। হাঁটুর অস্থিসন্ধির মধ্যে ভাইয়া কিছু অস্থি আছে, মানে কিছু পেশি আছে, কোয়াড্রিসেপস মাসেল, হ্যামস্ট্রিং মাসেল। হ্যামস্ট্রিং মাসেলের নামগুলো দেখবো, সেমিমেমব্রেনোসাস, সেমিটেন্ডোনোসাস, বাইসেপস ফিমোরিস। তারপরে দিকে এখানে হাইলিন তুরনাস্তি কোথায় পাওয়া যায় তাহলে? শ্বাসনালীতে। দেখবা যে পরীক্ষায় বসলেই প্রথম প্রশ্ন এটাই তুমি পাইছো, মেইন মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 4 দিন পরে যে পরীক্ষাটা দিবা, হাইলিন তুরনাস্তি বা শ্বাসনালী। দ্বিতীয় কোষরকার অপর নাম কি? হ্যাক্সিস। এগুলা কিন্তু পারতে হবে ভাই, এগুলা আমি পিডিএফ এ হয়তোবা তুলে দিচ্ছি বা তুলে দেই নাই, কিন্তু এগুলা বইয়ের এমসিকিউ পারতে হবে। তার পরবর্তী টপিক আমরা চ্যাপ্টার 8 এ চলে যাই। চ্যাপ্টার 8 থেকে সরাসরি চলে যাব নিউরনের মধ্যে, নিউরনের গঠন, নিউরনের প্রকারভেদ। বাইপোলার নিউরনের উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, নাকের ছিদ্র 2টা, চোখ 2টা, কান 2টা, তার জন্য নাক, কান আর চোখ। কান, নাকের ছিদ্র, ককলিয়া, নাক আর হচ্ছে রেটিনা। সিডোনিওপুলারের মধ্যে গ্যাংলিয়া ওয়ার্ডটা পাবা। পরবর্তীতে এখান থেকে এই যে নিউরোট্রান্সমিটারে চলে আসবো। নিউরোট্রান্সমিটার হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যেটা নার্ভ সিগন্যাল ট্রান্সমিশনে সাহায্য করে। দেখো, এই চ্যাপ্টার থেকে কিন্তু সব থেকে ইজি প্রশ্নই হয়েছে লাস্ট ইয়ারে, যে 2টা প্রশ্ন হয়েছে। সপ্তম কোরেডিক্স নায়ক কি? ফেসিয়াল। সব থেকে ইজিয়ার প্রশ্নগুলো পড়ে যাবে এই চ্যাপ্টার থেকে, এমন কিছু না যে জটিল কিছু পড়তে হবে। তারপরে দেখো, এটা একটু পড়ে যাও, উত্তেজক ও বাধাদায়ক নিউরোট্রান্সমিটারগুলোর নাম কি কি? টেকনিক হচ্ছে AND। দেখো, মিলাইলে সবগুলো মিলে যাবে। এ দিয়ে এসিটাইলকোলিন, এ দিয়ে এপিনেফ্রিন, এন দিয়ে নন এপিনেফ্রিন। মোটামুটি মিলানো যাবে আর কি, মিলে একটু পড়ে ফেলবো। পরের টপিক ভাইয়া, এই যে মস্তিষ্কের মধ্যে কোনটার কাজ কি? এটা আর পড়াই দিলাম না, এটা তুমি নিজে পারবা। থ্যালামাসের কাজ কি, হ্যাপোথ্যালামাসের কাজ কি, সেরেবেলামের কাজ তোমার ইকুইলিব্রিয়ামে কাজ করে, মানে এটা ভারসাম্য রক্ষা করে, ঐচ্ছিক পেশি টান নিয়ন্ত্রণ করে। পন্সের কাজ কি, মেরুলার কাজ কি? সবগুলোর কাজ সুন্দর মতো পড়ে ফেলবা, না পড়লে এখনই পড়ে ফেলো এগুলোর কাজ। তারপরে 12 জোড়া কোরোডিক স্নায়ুর নাম এবং কাজ খুবই ইম্পর্টেন্ট, এখনই পড়ে ফেলো। না পারলে কারা কারা চেস্টিও, কারা কারা মোটর। তো ভাই 128 হচ্ছে চেস্ট মানে সংবেদী, 5, 7 এগুলো হচ্ছে মিশ্র, বাদ বাকি এগুলো হচ্ছে চেস্টিও। খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়ে ফেলবো, আশা করি পারবো। তারপরে চোখের পাড়ে চলে আসবো। চোখের মধ্যে রডকোষ কোন কোষের মধ্যে পার্থক্য, চোখের মধ্যে মেইন অর্গান কোনগুলা, আনুষঙ্গিক অঙ্গ কোনগুলা, রডকোষ কোন কোষের পার্থক্য বললেই হয়ে যাবে। তারপরে কানের মধ্যে চলে আসবা। কানের মধ্যে গত বছর একটা প্রশ্ন আসছিল যে অন্তকণের পার্ট কি, বা কি না, এরকম না, ভাষামঙ্গ কোনটা। তো ভাইয়া, কানের মধ্যে এই ছকটা খুবই ইম্পর্টেন্ট। যেমন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে মধ্যকণের পার্ট না কোনটা, তোমাকে যদি বলে কর্ণাস্থি, ইস্টিশনালি, ইউট্রিকুলাস আর ছিদ্রপথ, তো ইউট্রিকুলাস কিন্তু পার্ট না মধ্যকর্ণের। তো এই পুরা ছকটা ইম্পর্টেন্ট। এখানে অন্তকণে আসি। অন্তকণের মধ্যে 2টা ভাগে ভাগ করা যায়, ভাষামঙ্গ পার্ট এবং আরেকটা হচ্ছে শ্রবণাঙ্গ। ভাষামঙ্গের মধ্যে আছে ভাইয়া ভেস্টিবুলার অ্যাপারেটাস। ভেস্টিবুলার অ্যাপারেটাসকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ইটিকুলাস, সেকুলাস এবং 3টা অর্ধবৃত্তাকার নালী। এই যে এটা না, এটা এভাবে না পড়ে আমি যেভাবে বলতেছি ওইভাবে মাথায় রেখো, ইটিকুলাস, সেকুলাস 3টা অর্ধবৃত্তাকার নালী। শ্রবণাঙ্গের মধ্যে হচ্ছে ককলিয়া। ককলিয়া হচ্ছে মূল শ্রবণাঙ্গ, মূল শ্রবণাঙ্গ হচ্ছে অর্গান অফ গড। তো চ্যাপ্টার 8 থেকে এগুলাই। চ্যাপ্টার 9 থেকে মানব জীবনের ধারাবাহিকতা থেকে একটা টপিকই পড়া লাগে, মোস্ট ইম্পর্টেন্ট। তো কোন লেয়ার থেকে কি কি তৈরি হয়? গ্যাস্ট্রোডার্মিসের একটোডার্ম থেকে তৈরি হয় ভাইয়া স্নায়ুতন্ত্র এবং অন্তঃকর্ণ এবং শরীরের যত বাইরের অংশ। তারপরে এখান থেকে মনে রাখতে হয় ভাইয়া, মেজোরাম থেকে কি কি উদ্ভূত হয়? মেজোরাম থেকে আমাদের চ্যাপ্টার 4-এ যা পড়ছি, রক্ত লসিকা। চ্যাপ্টার 6-এ যা পড়ছি, 9-এ যা পড়ছি, রেজন জনন। চ্যাপ্টার 7-এ যা পড়ছি, পেশি, কঙ্কাল পেশি, এগুলা। তারপরে দেখো, দাঁতের এনামেল এ অ্যালফাবেটের উপরে, তার জন্য এটা একটোডার্ম। দাঁতের ডেন্টিন ডি অ্যালফাবেট এর পরে, তার জন্য এটা হচ্ছে মেজোরাম থেকে। বাদ বাকিগুলো হচ্ছে এন্ডোরাম থেকে। এভাবে মাথায় রাখা যায় চ্যাপ্টার 9। তারপরে ভাই চ্যাপ্টার 10-এ ইমিউনিটি চ্যাপ্টার থেকে প্রথমে ছকটা পড়বা। কারা কারা প্রথম শ্রেণীর ইমিউনিটি, মানে প্রথম শ্রেণী বলতে প্রথম প্রতিরক্ষা, দ্বিতীয় প্রতিরক্ষা, তৃতীয় প্রতিরক্ষা, যেটা শুরুতে বললাম যে প্রথম দ্বিতীয় হচ্ছে নন স্পেসিফিক, পরেরটা হচ্ছে স্পেসিফিক। আচ্ছা, তারপরে দেখো, প্রথম প্রতিরক্ষা স্তরে যে নামগুলো, ওগুলো সবগুলো সহজ নাম। মাইক্রোবায়োমটা মনে রাখো,
সহজ নাম। দ্বিতীয় প্রতিরক্ষাগুলো পড়বো না, তৃতীয় প্রতিরক্ষা তো পড়লামই, লিম্ফোসাইট, অ্যান্টিবডি আর স্মৃতিকোষ। তার পরবর্তীতে ভিতর থেকে আর মোটামুটি কিছু লাগে না। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের যে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন কয় প্রকার, কাজ কি কি। ইমিউনোগ্লোবুলিন আছে ভাইয়া 5 প্রকার। গ্যাম ডি, ইমিউনোগ্লোবুলিন জি গর্ভাবস্থায় পাওয়া যায়, সব থেকে বেশি থাকে 75%। এ মায়ের দুধে পাওয়া যায়। এম রক্তে পাওয়া যায়। ডি কিছু নাই। ই হচ্ছে অ্যালার্জি, যেমন বেসোফিলের যে কাজ ছিল অ্যালার্জি, হিস্টামিন, ওগুলা অ্যালার্জি, ক্রিমি লার্ভা, ইমিউনোগ্লোবুলিন ই এর কাজ। পার্সেন্টেজগুলো লিখে ফেলবা, দেখে দেখে হয়ে যাবে আশা করি। পরে আসবা ভ্যাকসিনের পার্ট থেকে ভাইয়া। ভ্যাকসিন থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে যে নিচের কোনটা কোন ভ্যাকসিন। আমি সাজেস্ট করব তুমি এই যে এটা পড়বা, শক্তি মানে শক্তিরা জীবন্ত ভ্যাকসিন মানে লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিনের এক্সাম্পলগুলো দেখো। দুইটা প দিয়ে নাম, পানি বসন্ত পোলিও। দুইটা ম দিয়ে নাম, মিচেলস, এটা হচ্ছে মিচেলস, মিচেলস এভাবে লিখলাম, মিচেলস মানে হাম। ম দিয়ে মিচেলস, ম দিয়ে মামস, দুইটা ম দিয়ে নাম। তারপরে দেখো দুইটা জ দিয়ে নাম, যক্ষা এবং জলাতঙ্ক। তারপরে রুবেলা টাইফয়েড আলাদাভাবে মনে রাখবো। তারপর আসবো টক্সয়েড ভ্যাকসিনের এক্সাম্পল, ডিপথি, টক্সিক, ডিপথিরিয়া, টিটেনাস। উপ-একক ভ্যাকসিনের এক্সাম্পল, বি হ্যাপি, হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তারপরের দিকে আর কিছু নাই। তারপরের দিকে কনজুগেট ভ্যাকসিনের এক্সাম্পল হচ্ছে দুইটা একসাথে নাম পাবো, যেমন নিউমোকক্কাল এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। আর ডিএনএ ভ্যাকসিনে কিছু নাই। তারপরে আসবে ইপিআই শিডিউল। তো ভাইয়া এই ছকের দিকে চলে আসো। ইপিআই শিডিউলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, ইপিআই শিডিউলে নতুন কিন্তু একটা অ্যাড করা হয়েছে, টাইফয়েড। টোটাল 6টা টিকা, 11টা রোগ। কিন্তু তুমি যদি ওই অনুযায়ী না আসো তাহলে নর্মালি বইতে দেওয়া 5টা টিকা, 10টা রোগ। যেটা আমাদের পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করে যাবা যে ভাইয়া পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে কি কি টিকা দেওয়া হয়। তো আমি একবার বলে দিই, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে ডিপথিরিয়া, পার্টোসিস, টিটানাস ডিপিটি, এটা তো আছেই। আর হেপাটাইটিস বি আর হিব, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। আর বাকিগুলো একটু দেখে নিব কত সপ্তাহে কোনটা দেওয়া হয়। এটা একটু পরে রেখো যে হাম এবং রুবেলা 9 মাসের পূর্ণ হলে নর্মালি দেওয়া হয়, এটা একটু মনে রাখবো। আর এই পুরো ছকটাই আসলে ইম্পর্টেন্ট। ইপিআই, এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, ইপিআই শিডিউল। পরবর্তীতে চ্যাপ্টার 10 থেকে মোটামুটি এতটুকুই। চ্যাপ্টার 11 যেটা, মানে চ্যাপ্টার 11 হচ্ছে মেন্ডেলের সূত্রগুলো। মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত, দ্বিতীয় সূত্রের অনুপাত কত, প্রথম সূত্রের ব্যতিক্রমগুলোর নাম কি, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলোর নাম কি, সবগুলোর অনুপাত পড়বো। তারপরে পড়বো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কোনগুলো। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো সব থেকে ইম্পর্টেন্ট। এগুলো এই কয়টা নাম মুখস্থ করে যাব কোনটা কেমন। যেমন ফেজদালেক সিনড্রোম হচ্ছে অটিজম, তারপর হাইপারট্রাইকোসিস হচ্ছে সমগ্র দেহে লোমের উপস্থিতি। মোটামুটি এগুলো একটু দেখে যাবো, তাহলে ভাইয়া মোটামুটি একটা ভালো প্রিপারেশন হবে। তারপরে বইয়ের এমসিকিউগুলো সলভ করে ফেলবো। আর এই কম্পিটেবিলিটির হিসাবগুলো আছে, এ ব্লাড গ্রুপের রক্ত কাকে কাকে রক্ত দিতে পারবে এই হিসাবগুলো পড়বো, কারা কারা সার্বজনীন দাতা, কারা কারা সার্বজনীন মৃত, হিসাবগুলো পড়বো। মোটামুটি সহজ হিসাবগুলো আমরা দেখে যাব পরীক্ষার আগে, বেসিক টপিকগুলো পরীক্ষার আগে পড়বো, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তীতে এখান থেকে আর প্রশ্ন নেই, মোটামুটি যতটুকু বললাম। আর এই পিডিএফ এর মধ্যে বাকি অংশটুকু তো আছেই। লাস্টের চ্যাপ্টার থেকে কিছু পড়া লাগবে না। তুমি ভাই এতটুকু একটু দেখে যাবা, পরীক্ষা তো বেশি সময় নেই। পিডিএফটা দিয়ে দিচ্ছি, পিডিএফটা দেখো ভালো মতো এবং ভালো মতো পড়ো, এবং মেন বইয়ের এমসিকিউগুলো ভালো মতো দেখে যাও, তাহলেই হবে। তো ভাইয়া আজকে আমি এই পর্যন্ত রাখি। কোনো সমস্যা থাকলে নিচে কমেন্টে জানাই দিও, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।